হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন সবাই? জি জি স্যার। স্যার। ওকে, সো যে শিটটা আমাকে প্রোভাইড করা হয়েছে বিদ্যাবাড়ির তরফ থেকে, আমি দেখেছি টোটাল 23টা প্রবলেম আপনারা দিয়েছেন। বেশ ইন্টারেস্টিং কিছু প্রবলেম আছে সেখানে, এক্সপেক্টেড কিছু কিছু সহজ সহজ অঙ্ক আপনারা দিয়েছেন। আমরা আজকে 23টা ম্যাথই করব। তো 23টা ম্যাথ একটা ক্লাসে করতে গেলে আসলে যেটা হবে যে কোনো বাড়তি সময়ে আমরা আসলে ব্যয় করতে পারবো না, তাই আমি এখনই আবার সবাইকে বলতেছি, প্লিজ আপনারা সাউন্ডের ব্যাপারে একটু মানে কন্ট্রোল থাকবেন আজকে। যে বারবার এই সাউন্ড হচ্ছে, একজনকে অফ করব আবার একজনকে অন করব, এই সময় কিন্তু আজকে বারবার পাওয়া যাবে না। 23টা ম্যাথ অনেক ম্যাথ আসলে করতে গেলে দেখা যাবে যে অনেক এক্সপ্লেনেশন দরকার হইতে পারে। তো বেটার যে আপনারা টাইমের ব্যাপারে খুব সচেতন থাকবেন। তো আসেন আমরা স্টার্ট করি। ওকে, তো অ্যাকশন। ওকে, ফাইন। সো দিস ইজ দ্য ক্লাস, আমাদের রিভিউ ক্লাস অন লেকচার 1 2 3, না তো 4 5 6 এর উপর রিভিউ বোধ হয় না? এটা ভুল লিখছে। স্যার 4। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লেকচার শিটের বাইরে কিছু ম্যাথের প্রবলেম হয়েছে, ওইগুলা কি পরে বলবো? এগুলো আপনারা একটু ক্লাসরুমে মানে পোস্ট করে দিয়েন, আমি ওখান থেকে দেখে সলিউশনটা দিয়ে দেবো না? হ্যাঁ, আমার মনে হয় না আজকে কি 23টা ম্যাথের বাইরে আমি করানোর সময় পাবো। যদি সময় পাই আই উইল আস্ক ফর ইট, বাট যদি সময় না পাই তাহলে আপনি একটু ক্লাসরুমে অথবা বিদ্যাবাড়িতে ওই যে ফয়সাল আছে, ওনার কাছে একটু দিলে আমি চেষ্টা করব পরবর্তীতে কোন একটা ক্লাসের ভিতরে ওই পার্টটা ঢুকাই দিতে। ঠিক আছে? দেখেন নাম্বার 1 মিশনের প্রবলেমটা কি টপিক বলেছে। নিয়ে আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে বলেছে এ ইজ দ্য প্রোডাক্ট অফ অল ইন্টিজার্স, প্রত্যেকটা মানে পূর্ণ সংখ্যা, ফ্রম 2 to 20 ইনক্লুসিভ। 2 to 20 ইনক্লুসিভ মানে হচ্ছে 2 থেকে শুরু করে 20 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল কি? এ। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? 2 থেকে শুরু করে 20 পর্যন্ত সবগুলো পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে এ। আমাকে বের করতে বলছে কি 2 to the power x ইজ আ ফ্যাক্টর অফ এ। এই এর একটা ফ্যাক্টর হচ্ছে 2 to the power x, আমাকে বলতে হবে গ্রেটেস্ট পাওয়ার অফ এক্সটা কত। দ্যাট মিনস 2 এর পাওয়ার সর্বোচ্চ কত আসতে পারে যদি এই গুণটা আমরা করি। ঠিক কিনা বলেন? যে আমি যদি এখান থেকে প্রত্যেকটা থেকে যদি আমি 2 2 করে বের করতে থাকি, তাহলে আমার পাওয়ার সর্বোচ্চ কত আসতে পারে। তো এখান থেকে আমরা একটা জিনিস একটু ফার্স্ট অফ অল দেখি যে 2 কোথায় কোথায় আছে। এই যে 2 to the power x আমি কোথা থেকে পাবো? এক্স সংখ্যক 2 গুণ করে, ঠিক কিনা বলেন? তাই না? আমি যদি এক্সটা 2 গুণ করি একসাথে, তাহলে কি 2 এর পাওয়ার আসবে কত? এক্স। যেমন আমি যদি 2টা 2 গুণ করি তাহলে 2 এর পাওয়ার কত আসবে? স্কয়ার। আমি যদি 3টা 2 গুণ করি তাহলে 2 এর পাওয়ার কত আসবে? কিউব। তার মানে 2 এর পাওয়ার এক্স কখন আসবে? যখন এইদিকে এক্স সংখ্যক 2 থাকবে, ঠিক কিনা বলেন? জি স্যার। এই এক্স এর মানটা হাইয়েস্ট কত হইতে পারে, আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে যে হাইয়েস্ট কয়টা 2 আপনি এখানে পেতে পারেন। সো আমরা প্রথমে একটু ইলাবোরেট প্রসেস দেখবো, এরপরে দেখবো এটা দ্রুত করার প্রসেসটা কি। তো দেখেন, এই যে 2 × 3, 3 তো বিজোড় সংখ্যা, বলেন বিজোড় সংখ্যা থেকে কি আমি কোনো 2 পাবো? বলেন তো। বিজোড় সংখ্যা থেকে কি পারবো না? আমি কোনো 2 পাবো না। তো আমি যেটা করবো সেটা হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত আমি শুধু জোড় সংখ্যাগুলোকে লিখে ফেলি। ঠিক কিনা বলেন? শুধুমাত্র এই যে 2 4 6 8 10 12 14 16 18 20 এই সংখ্যাগুলো দিয়ে আমি কি পাবো? 2 পাবো। ঠিক কিনা বলেন? এবার আপনারা একটু খেয়াল করেন, টোটাল এখানে কয়টা সংখ্যা আছে 2 থেকে শুরু করলে? 10টা। ঠিক কিনা? 10টা। এই 10টা সংখ্যার ভিতর থেকে আমি কয়টা 2 পাবো? 10টা 2। তার মানে 2 to the power 10 আসবে।
কিন্তু এই যে 4 এটা তো 2 স্কয়ার, এখানে কি আরো একটা এক্সট্রা 2 আছে। 6 এর পরে যে 8 এটা তো 2 কিউব, এখানে আরো দুইটা এক্সট্রা 2 আছে। তারপরে 12, 12 হচ্ছে 4 ইন্টু 3, 4 এর ভিতরে যদি দুইটা 2 তাহলে 12 এর ভিতরেও কয়টা 2 আছে? দুইটা 2 আছে, আরো একটা এক্সট্রা আছে। 12 পরে হচ্ছে কি 16, 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে এখানে আরো এক্সট্রা তিনটা 2 আছে। এবং এখানে আছে 2 ইন্টু 9, আর এখানে আছে 2 ইন্টু 10, মানে 4 ইন্টু 5, মানে এখানেও আরেকটা এক্সট্রা 2 আছে। দ্যাট মিনস এই এক্সট্রা 2 গুলো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তিনটার একটা চারটা, চারটার তিনটা, সাতটার একটা আটটা। দ্যাট মিনস আরো এক্সট্রা যেহেতু 8টা 2 আছে, তাহলে টোটাল 2 এর পাওয়ারটা কত আসবে? 18, ঠিক কিনা? আমি যদি সবগুলো আবার লিখি, দেখেন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এদের ভিতর থেকে তো আমি 2 পাবো নাকি? তাহলে দেখেন এইটার মানে কি, এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, মানে একটাই 2। এই প্রত্যেকটার ভিতরে কি অন্তত একটা করে 2 আছে, ঠিক কিনা? তার মানে টোটাল সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। যেহেতু 10টা সংখ্যা, তাই অন্তত 10টা 2 আমি পাবো। বাট খেয়াল রাখার বিষয় হচ্ছে সবগুলোর ভিতরে তো কেবল একটা করে 2 আছে এমন কোনো কথা নাই। যেমন এই যে 4, 4 মানে কি 2 স্কয়ার, এখান থেকে আমি একটা 2 নিছি, বাট আরো একটা এক্সট্রা 2 এখান থেকে রয়ে গেছে, তাহলে সেই এক্সট্রাটা এখানে রাখলাম। 8 মানে কত? 2 কিউব, 2 কিউব থেকে একটা 2 আমি এদিকে নিছি, আরো দুইটা 2 এখানে এক্সট্রা রয়ে গেছে। একটু হোল্ড করবেন 1 মিনিট, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি করে আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ওকে স্যার। তো যেটা বলতেছিলাম 2 কিউব আমি এখান থেকে নিছি কয়টা? একটা 2, বাট এখানে আরো কি এক্সট্রা দুইটা 2 রয়ে গেছে। তারপরে যে 12, 12 মানে কি 2 স্কোয়ার ইন্টু 3, তাই না? তাহলে এখান থেকে আমি একটা 2 নিছি, বাট আরো একটা এক্সট্রা 2 রয়ে গেছে। 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4, আমি 2 নিছি একটা, বাট এখানে কয়টা 2, আরো এক্সট্রা তিনটা 2 রয়ে গেছে। এবং 20 মানে কত? 2 স্কোয়ার ইন্টু 5, আমি একটা 2 নিছি, আরো একটা এক্সট্রা 2 রয়ে গেছে। তাহলে এই এক্সট্রা গুলোকে একটু যোগ দেন, 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 1 8। দ্যাট মিনস এই 10টার সাথে আরো 8টা 2 তৈরি হবে, অর্থাৎ টোটাল এক্স এর ভ্যালু আসবে কত? হাইয়েস্ট এক্স এর ভ্যালু আসবে 18। অ্যান্সার 18 হবে। সবাই ক্লিয়ার কিনা বলেন? মারুফা, ক্লাসে আছেন? তুমি ক্লাসে নাই। ক্লাসে নাই? প্রবলেম, প্রবলেম দিয়ে ক্লাসে নাই কেন? এটা কেমন কথা? আচ্ছা এনিওয়ে, সে হয়তো বা রেকর্ডিং দেখবে পরে। ধর, বাট 18টা। বাট এই অঙ্কটাই আরেকটু ইজি ভাবে যদি আমরা করি এখন, তাহলে দেখেন এ সমান সমান কত? 2 ইন্টু 3 ইন্টু 4 ডট 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 19 ইন্টু 20। আচ্ছা বলেন, আমরা যদি এই পুরোটার সাথে একটা 1 অ্যাড করে গুণ করে দেই, তাতে কি ভ্যালুর কোনো পরিবর্তন হবে? বলেন তো। না স্যার। প্লাস। আর এই জিনিসটাকে একটা 1 গুণ করলে আমি কি 20 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? 20 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস আমি এখন দেখতে যাচ্ছি এই 20 ফ্যাক্টোরিয়ালের ভিতরে টোটাল 2 কয়টা আছে। তো আমি কিভাবে বের করব? নাম্বার অফ 2 বের করার সিস্টেম কি? 20 কে প্রথমে ভাগ করতে হবে 2 টু দি পাওয়ার 1 দিয়ে, প্লাস 20 কে ভাগ করতে হবে 2 টু দি পাওয়ার 2 দিয়ে, প্লাস 20 কে ভাগ করতে হবে 2 টু দি পাওয়ার 3 দিয়ে, এবং 20 কে ভাগ করতে হবে 2 টু দি পাওয়ার 4 দিয়ে। যতক্ষণ পর্যন্ত কি হবে নিচের ভ্যালুটা ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি কি করব? সামনে আগাবো। আমরা নাম্বার অফ ট্রেলিং জিরো টাইপের ম্যাথ করার সময় করছিলাম না সেম কাজটা? যে 5 এর সংখ্যা কয়টা সেটা বের করার জন্য 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3 এবং 5 টু দি পাওয়ার 4 এগুলো দিয়ে ভাগ করছিলাম না? এবং এখন আমার কি দরকার? আমার দরকার 2। তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। তাহলে দেখেন 20 কে 2 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার, 20 কে 4 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার আসবে 5, 20 কে 8 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার আসবে 2, 20 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 2, এবং 20 কে 16 দিয়ে ভাগ করলে আমার ভাগফল আসবে 1। দ্যাট মিনস অ্যান্সার আসবে 18। বলেন সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। বুঝতে পারছেন তো না? জি স্যার। তো নাম্বার অফ ট্রেলিং জিরোর যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটাই আমরা আসলে এখানে ব্যবহার করছি। জাস্ট আমাকে এইটুকু বুঝতে হবে যে চাইলে আমার গিভেন এক্সপ্রেশনটাকে সামনে জাস্ট একটা 1 এনে 20 ফ্যাক্টোরিয়াল তৈরি করা যাবে। আর ফ্যাক্টোরিয়ালের নাম্বার অফ 2 বের করার সিস্টেম কি হবে? নিচে 2 দিয়ে ভাগ, 2 এর পাওয়ার দিয়ে ভাগ করতে হবে।
ফ্যাক্টোরিয়ালে নাম্বার অফ 10 বের করার সিস্টেম কি, নিচে 5 এর পাওয়ার দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এই এরপরের ম্যাটটা একটু দেখেন কি বলছে। ABCD, এটা ই না, এটা সি হবে। ABCD আর ডিফারেন্ট ইন্টিজার্স বিটুইন -6 and 10 ইনক্লুসিভ। -6 and 10 ইনক্লুসিভ হচ্ছে আমাদের কি তিনটা মানে চারটা সংখ্যা, এই -6 থেকে 10 এর মধ্যে আছে। হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ দ্য প্রোডাক্ট ABCD? ABCD প্রোডাক্টটার লিস্ট পসিবল ভ্যালু কত হবে? শুনুন, অলওয়েজ মাথায় রাখবেন, লিস্ট পসিবল ভ্যালু বের করতে গেলে, যেহেতু এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটাই আছে, আমার এখানে সবচেয়ে ছোট নেগেটিভ সংখ্যাটা কত বলেন? -6 না, নাকি? জি স্যার। -6। আর সবচাইতে বড় গুণফলটা কত আসতে পারে এই জায়গায়? 8, 9, 10, তাই না? 10-এর আগে তো এই তিনটাই তো আছে নাকি? অলওয়েজ মাথায় রাখবেন, যদি কখনো আপনাকে নেগেটিভ আর পজিটিভ দুইটা ভ্যালু দিয়েই বলে যে সবচেয়ে ছোট গুণফলটা কত হইতে পারে, তাহলে আপনি কি করবেন? সর্বোচ্চ পজিটিভ গুণফল নিবেন এবং সবচেয়ে ছোট নেগেটিভ সংখ্যাটা নিবেন। নেগেটিভ সংখ্যা একটার বেশি নিবেন না, কারণ একটা নেগেটিভই এনাফ পুরো গুণফলটাকে নেগেটিভ বানায় দেওয়ার জন্য। তাহলে একটু খেয়াল করেন, 8 নং 72, 72 এই গুণ করলে কত হয়? 720 নাকি? আর এই 720 এর সাথে যদি আপনি 6 গুণ করেন কত আসবে? 0। 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 ছক 42 আর 1 43। আর এটার আগে যেহেতু এটা মাইনাস আছে, তাহলে এটার আগেও কি আসবে? মাইনাস আসবে। আপনি যতভাবেই চেষ্টা করেন না কেন, আপনি এই -6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে নিয়ে আপনি কোনোভাবেই কি করতে পারবেন না, এর থেকে ছোট গুণফল আনতে পারবেন না। ক্লিয়ার তো? তাহলে কি করবেন দেখেন, টেকনিকটা আবার একটু শেয়ার করি। সেটা হচ্ছে, যদি আপনার ভ্যালুটা এরকম দেওয়া থাকে যে মাইনাস ভ্যালু আছে, প্লাস ভ্যালু আছে, এরকমের কয়েকটা সংখ্যা, এরকম সংখ্যাগুলোর গুণফল সবচেয়ে ছোট কখন হবে? এরকম ক্ষেত্রে সেটা হচ্ছে লিস্ট নেগেটিভ নাম্বার নিবেন একটা এবং গ্রেটেস্ট পজিটিভ প্রোডাক্ট এইটা বের করবেন। এই গ্রেটেস্ট পজিটিভ প্রোডাক্টের সাথে আপনি কি করবেন? লিস্ট নেগেটিভ নাম্বারটাকে গুণ দিবেন, তাইলেই কি হবে? সবচাইতে ছোট গুণফলটা চলে আসবে। সবাই ক্লিয়ার? জি স্যার। কিন্তু যদি আপনার প্রশ্নটা এরকম থাকে যে সবগুলোই পজিটিভ, সবই পজিটিভ, ইন দ্যাট কেস কি করবেন? সবচেয়ে ছোট গুণফল আসবে সবচেয়ে ছোট পজিটিভ সংখ্যাগুলোর গুণফল, ঠিক আছে? লিস্ট পজিটিভ ইন্টিজার নিবেন যদি অল পজিটিভ হয়, ঠিক আছে? অল পজিটিভ যদি হয় তাহলে কি করবেন? লিস্ট 4টা পজিটিভ ইন্টিজারের গুণফলটাই হবে তখন লিস্ট প্রোডাক্ট। সবাই ক্লিয়ার কিনা বলেন? তার কারণ পজিটিভ সংখ্যাটা যত বড় হবে তার সাথে নেগেটিভ গুণ করলে সেই গুণফলটা ততটাই ছোট হবে, তাই না? দেখেন 180 সাথে -1 গুণ করলে হয়ে যাচ্ছে -180। বাট আপনি যদি 360 নেন, এটার সাথে -1 গুণ করলে হয়ে যাচ্ছে -360। বলেন কোনটা ছোট? -180 ছোট নাকি -360 ছোট? মাইনাস -360। দ্যাট মিনস পজিটিভ নাম্বারটা যত বড় হবে তাকে নেগেটিভ বানালে নেগেটিভ নাম্বারটা ততই ছোট হবে। তাই আমাদের টার্গেট হচ্ছে আমরা সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বারটা নিব এবং এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ প্রোডাক্টটা নিব। তাহলে সবচেয়ে বড় পজিটিভ প্রোডাক্টের সাথে সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বারটা গুণ করলে নিশ্চয়ই সবচেয়ে ছোট গুণফলটা চলে আসবে। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? জি স্যার। ওকে, নাম্বার 3 দেখেন কি বলছে, থিঙ্ক অফ আ নাম্বার এন্ড দেন ডবল দ্য নাম্বার। তাহলে থিঙ্ক অফ আ নাম্বার আমি ধরে নেন x, তাহলে ডবল করলে হবে 2x। অ্যাড 6, এটার সাথে 6 যোগ করেন এন্ড দেন মাল্টিপ্লাই দ্য নাম্বার বাই 10, এটার সাথে 10 গুণ করেন। নাও ডিভাইড দ্য নাম্বার বাই 20, এটাকে 20 দিয়ে ভাগ করেন। দেন সাবট্রাক্ট দ্য নাম্বার ইউ ফার্স্ট থট অফ ইট, এখান থেকে আমি যে নাম্বারটা ফার্স্টে চিন্তা করছিলাম সেটা বিয়োগ করে দিব। আপনার রেজাল্টটা কত হবে? এটা খুবই সিম্পল। দেখেন এখান থেকে 2 কমন নিলে কি আসবে? উপরে 20 ইন্টু x প্লাস 3, নিচে আছে 20, 20 20 কাটা, x প্লাস 3 থেকে x বাদ দিলে কত থাকবে? 3। দ্যাট মিন্স আপনার অ্যান্সার হবে সি 3। বুঝতে পারছেন? জি স্যার।
জাস্ট কোয়েশ্চেনের ক্লুটা ফলো করেন, ইকুয়েশন তৈরি করেন, দেখবেন আপনার অ্যান্সার অটোমেটিক চলে আসছে। ওকে, সুব্রত ক্লাসে আছেন তো নাকি? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আরেকবার কোনটা আরেকবার বলবো বাবু? একটু খেয়াল করেন, আপনাকে বলছে থিঙ্ক অফ আ নাম্বার, আমি ধরে নিলাম নাম্বারটা কত এ, দেন ডবল দা নাম্বার, তাহলে ডবল করলে কত হয়ে যাবে 2a, অ্যাট 6, তাহলে এটার সাথে যোগ করব কত 6, এন্ড দেন মাল্টিপ্লাই, গুণ করতে হবে কত, নাম্বারটাকে গুণ করতে হবে 10 দিয়ে, তার মানে এটাকে গুণ করব কত দিয়ে 10 দিয়ে। নাও ডিভাইড দ্য নাম্বার বাই 20, এই গুণফলটাকে কি করব 20 দিয়ে ভাগ করব, এন্ড দেন সাবট্রাক্ট দ্য নাম্বার ইউ ফার্স্ট থট, প্রথমে আপনি কত নাম্বার ধরছিলেন বলেন? এ ধরছিলেন না নাম্বারটাকে, তাহলে নাম্বার থেকে এ বিয়োগ করেন, দেখেন তো কত আসে। এখানে আসবে কত দেখেন, এখান থেকে 2 যদি কমন নেন উপর থেকে, তাহলে 10 ইন্টু 2 টাইমস a প্লাস 3 ডিভাইডেড বাই 20 মাইনাস a, এই 20 দিয়ে উপরে 10 ইন্টু 2 কাটাকাটি হয়ে যাবে, দ্যাট মিনস a প্লাস 3 মাইনাস a আর a কাটাকাটি থাকবে কত 3, তো অ্যান্সার কত হবে 3 হবে। বুঝতে পারছেন? আপু আপনার কথা না আমি ক্লিয়ার না, মানে ভেঙে যাচ্ছে, আপনি কি বুঝতে পারছেন ম্যাথটা? হ্যাঁ স্যার। ওকে, নাম্বার 4 কি বলছে দেখেন, হাউ মেনি নাম্বারস ফ্রম 11 টু 50, 11 থেকে 50 পর্যন্ত সংখ্যা যারা আছে তাদের ভিতরে which are exactly, how many numbers are exactly divisible by 7 but not 3, 7 দ্বারা ডিভিসিবল বাট 3 দ্বারা ডিভিসিবল না, এরকমের সংখ্যা কয়টা আছে 11 থেকে 50 এর মধ্যে? ঠিক আছে, এবার একটা জিনিস, আমরা এই ম্যাথগুলো করার সিস্টেমটা কি সুব্রত ভালোভাবে খেয়াল করবেন, বাকি সবাইও, অন্য কারোর যদি প্রবলেম থাকে, সেটা হচ্ছে আমরা প্রথমত দেখবো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে 7 দ্বারা ডিভিজিবল সংখ্যা কয়টা আছে 1 থেকে 50 এর ভিতরে। এটা বের করাটা খুব সহজ। 50 কে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন, তাহলে দেখেন তো কত ভাগফল কত পাবেন, 7 পাবেন না? জি স্যার। 50 কে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি ভাগফল কত পাবেন 7 পাবেন। দ্যাট মিনস টোটাল 1 থেকে 50 এর ভিতরে 7টা সংখ্যা এমন আছে যাদেরকে 7 দিয়ে ভাগ করলে ডিভিজিবল হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবং এটা সত্যি কথা, 7, 14, 21 এভাবে চিন্তা করলে 49 পর্যন্ত আপনি যেতে পারবেন, 7টা 7 7 49 এই পর্যন্ত। এইটুকু ক্লিয়ার কিনা সবাই বলেন? এখন আপনি চিন্তা করেন তো, 11 থেকে 50 যদি আপনি হিসাব করতে চান, এই 7টা সংখ্যার ভিতরে এমন কি কোনো সংখ্যা আছে যেটা 11-র কম? আছে স্যার, 7 আছে। 7 Seven আছে। আছে। দ্যাট মিনস আমার যে গিভেন রেঞ্জ 11 থেকে 50, তার ভিতরে 7 দ্বারা ডিভিজিবল সংখ্যা কয়টা আছে 6টা, কারণ 7-এর পরেই আছে 14, 14 এই রেঞ্জের ভিতরে ঢুকে গেছে। ক্লিয়ার সবাই? ঠিক আছে, এখন এইটা তো মনে করেন 11 থেকে শুরুতে আমি গুণে বের করতে পারছি, কিন্তু 11 থেকে শুরু না হইলে কি করতাম, বা আর একটু বড় সংখ্যা থেকে শুরু হলে কি করতাম? খুবই সিম্পল, দেখেন আমার এখানে রেঞ্জ দেওয়া আছে কত থেকে 11 থেকে 50, আমি আগে 50-কে কি করব, আপার লিমিটটাকে 7 দিয়ে ভাগ করব, আমার অ্যান্সার কত আসবে 7, লোয়ার লিমিটটাকে 7 দিয়ে ভাগ করি, আমার অ্যান্সার কত আসবে 1। দ্যাট মিনস আমার এই রেঞ্জের ভিতরে সংখ্যা কয়টা আছে, এই ভাগফল থেকে এই ভাগফলটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমি পেয়ে যাব যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে এর ভিতর। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ স্যার। এখন খেয়াল করেন, এই 7টার ভিতরে এমন সংখ্যা আছে না, আমাকে বের করতে বলছে কি, যারা 7 দ্বারা ডিভিসিবল বাট 3 দ্বারা বিভাজ্য না। তাইলে আমি যদি এইটা বের করতে পারি যে 7 আর 3 দুইটা দ্বারাই ডিভিসিবল সংখ্যা কয়টা আছে, তাহলে তাদেরকে এই 6 থেকে বিয়োগ করে দিলেই কি আমার অ্যান্সার চলে আসবে না? যে নাম্বার ডিভিসিবল বাই 7 কয়টা, 6টা। আর আমি যদি বের করতে পারি নাম্বার ডিভিসিবল বাই 7 and 3 বোথ, 7 আর 3 দুইটা দ্বারাই ডিভিসিবল কয়টা আছে, তাহলে কি হবে 7 আর 3 দুইটা দ্বারাই ডিভিসিবল সংখ্যা হবে 50 ডিভাইডেড বাই এলসিএম অফ 7 and 3 মাইনাস 11 ডিভাইডেড বাই এলসিএম অফ 7 and 3। 7 আর 3 দুইটা দ্বারাই ডিভিসিবল সংখ্যা বের করতে গেলে কি করা লাগবে, এলসিএম অফ 7 and 3 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার?
তাইলে আমি দুইটাকেই ভাগ করবো, 50 কেও ভাগ করবো, 11 কেও ভাগ করবো, আর এই দুইটাকে বিয়োগ করে দিলে আমার কয়টা ডিভিজিবল আছে সেটা বেরোবে। তাহলে দেখেন 7 আর 3 এর লসাগু কত বলেন? 21। স্যার 21 50 কে 21 দিয়ে ভাগ করতে হবে, 21 দিয়ে ভাগ করতে হবে, কত আসবে বলেন তো? খুব সিম্পল, দেখেন 50 কে 21 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল আসবে 2, 3। 21 আর 42, তাই না? মাইনাস 11-র ভিতরে 11 কে 21 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে কত? 0। দ্যাট মিনস এখানে এরকম সংখ্যা কয়টা আছে যাদেরকে 7 আর 3 দুইটা দিয়েই ভাগ করা যাবে? দুইটা। ক্লিয়ার কিনা বলেন? 7 আর 3 উভয় দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে? দুইটা। তার মানে আমার টোটাল 7 দ্বারা ডিভিজিবল সংখ্যা ছিল 6টা, আর 7 আর 3 দুইটা দ্বারাই ডিভিজিবল সংখ্যা দুইটা। তাহলে এই দুইটাকে আমার অ্যান্সারে আসবে বলেন তো? কারণ আমাকে কি বলছে? নট বাই 3। বাট এরা কি 7 আর 3 দুইটা দ্বারাই ডিভিজিবল না? তার মানে ডিভিজিবল বাই 7, তার মানে ডিভিজিবল বাই 7 বাট নট বাই 3, এটা কত হবে? ডিভিজিবল বাই 7 বাট নট বাই 3, এটা কত আসবে? তার মানে 7 দ্বারা ডিভিজিবল সংখ্যা আছে 6টা, সেখান থেকে দুইটা দ্বারাই ডিভিজিবল সংখ্যা আছে দুইটা। তার মানে টোটাল 4টা 4 সংখ্যা এমন আছে যাদেরকে 7 দিয়ে ভাগ করা যাবে বাট 3 দিয়ে ভাগ করা যাবে না। দ্যাট মিনস অ্যান্সার হবে কত? C4। সুব্রত, ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, সবাই বুঝতে পারছেন? কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, আর এটা তো তাহলে নর্মালি যে হুম, নরমালি স্যার এটা ওই যে এটা তো ওই ভাগের মাধ্যমে নর্মালি বের করা যায়, মানে 7 দিয়ে কয়টা, আর এই যে বোথ যে আছে কয়টা, তারপর বিয়োগ দিয়ে রাইট 7 দিয়ে হবে, 3 দিয়ে হবে না। হবে না, রাইট, করা যায়। কিন্তু মানে আচ্ছা। আপনি জি। যদি সাতেরটা বের করতে চান, টেকনিক হচ্ছে হ্যাঁ। এটাই আসলে, বুঝতে পারছেন? দ্রুত বের করার টেকনিক এটা। যদি 1 থেকে বলা হইতো তাইলে আর এই ভেজালটা লাগে না। কিন্তু যখনই মাঝখানে একটা সংখ্যা দিয়ে বলে দিবে, তখন আমাকে এই বিয়োগটা করতে হবে। ঠিক আছে? এই জন্য আমি জি আপনাদেরকে স্যার। এই টেকনিকটাই দেখাইলাম, যাতে করে এইটা আপনারা একটু বারবার প্র্যাকটিস করলে পরীক্ষার হলে আর কোনো প্রবলেম হবে না। এগুলো আমরা কিন্তু মুখে মুখেও করতে পারি, কিন্তু আগে কয়েকবার প্র্যাকটিস করলে মুখে মুখে পারবেন, নাইলে দেখবেন আবার আপনার ওই খাতা কলমে ফেরত যাইতে হচ্ছে। তো রুলটা একটু শিখে রাখেন, এটা বেশ হ্যান্ডি। মানে আমাদের নাম্বার সিস্টেমে কিন্তু এই টাইপের ম্যাথ মাঝে মধ্যেই পরীক্ষা আসে। ইনফ্যাক্ট আপনি দেখেন 2023 সালের পরীক্ষাতেই আসবে। তো পরীক্ষা চলে আসতে পারে। আর বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের অলরেডি 6টা লেকচার শেষ। আহ আপনাদের পরীক্ষা আছে কিন্তু 28 তারিখ। পরীক্ষা দিচ্ছেন তো সবাই নাকি? জি স্যার। পরীক্ষা কিন্তু মিস দিবেন না ভাই কোনোটা, হ্যাঁ? পরীক্ষায় পাশ করেন ফেল করেন ডাজেন্ট ম্যাটার, বাট পরীক্ষা অবশ্যই দিবেন। পরীক্ষা মিস করবেন না। অ্যাডমিট নামাইছিলেন? অ্যাডমিটটা কিন্তু খুব সেনসিটিভ, হ্যাঁ? বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে যদি আপনি অ্যাডমিট নামাতে ভুল করেন, মানে যদি ভুলে যান, আমি আপনাদেরকে এইটুক বলতে পারি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও আপনারা পরীক্ষা দেওয়াইতে পারবে না, ওইটা ক্ষমতা নাই। যদি পরীক্ষা টরীক্ষা দিতে চান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপরে কাউরে দিয়া ধরাইয়া পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, বাট সেটাও ফেল করার চান্স বেশি। অ্যাডমিটের ব্যাপারে খুব সচেতন থাকবেন। আপনাদের অ্যাডমিট টাইমলি ডাউনলোড করাটা আপনাদের এক্সাম প্রিপারেশনের একটা পার্ট। অবশ্যই এটার খবর রাখতে হবে, কখন অ্যাডমিট ছাড়তেছে, কোন সময় অ্যাডমিটের আসবে, সেই জিনিসগুলা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে টাইমলি অ্যাডমিট ডাউনলোড করতে হবে। এবং পরীক্ষা 28 তারিখ, পরীক্ষা দিবেন সবাই। এই 6টা লেকচার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে পরীক্ষাতে। ইনফ্যাক্ট প্রায় 10 থেকে 11টা ম্যাথ আপনারা এই 6 লেকচার থেকে পাবেন, যে 6 লেকচার আমরা অলরেডি পড়ছি। তো আমাদের পড়া জিনিস, পড়া জিনিসটাও যদি আপনারা একটু ফলো করেন, এখান থেকেই আপনাদের মানে বেশ কিছু ম্যাথ অ্যান্সার করার মতো সক্ষমতা হয়ে যাবে। বাট এগেইন, ভালো মতো প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে দেখবেন সব পারা জিনিস অপরিচিত লাগতেছে। ঠিক আছে? তো বি ভেরি কেয়ারফুল। নাম্বার 5, স্যার 28 কি তারিখে যে বলছিলেন? পরীক্ষা দিচ্ছেন এটা জব আইডি কত স্যার? আপনার কথাটা ভেঙে যাচ্ছে, আর একটু ক্লিয়ার করে বলবেন ভাই? স্যার আপনি যে 28 তারিখে যে পরীক্ষাটার কথা বলছেন এটা জব আইডি কত? কত নম্বর জব আইডি? জব আইডি মনে নাই আমার আসলে। এটা হচ্ছে আরসি, মানে জনতা ব্যাংক আরসি অফিসার, হ্যাঁ? জি স্যার আরসি অফিসারে আমার আবেদন ছিল, এখন জব আইডিটা কত? তার মানে 100 কি 83 না 84? তাহলে হইতে পারে, 10 আমার আসলে ভাই এই নাম্বার মনে নাই ভাই। আমি একটু আপনি চেক করে নিয়ে নেন, আমার নাম্বারটা মনে পড়তেছে না এই মুহূর্তে। জনতা ব্যাংক আরসি অফিসার 2021 বা 2022 কেন্দ্রিক, সম্ভবত 2022-এ, ও আচ্ছা স্যার 2022 আমার তো ভিত্তিক নিয়োগ, এসএমএস আসে হ্যাঁ? নাই তো। স্যার আমার তো এটা একটু এসএমএস আসে নাই, এখন আমি একটু কনফিউশনে আছি।
ও আচ্ছা, এসএমএস আসে নাই? জি না স্যার, অ্যাডমিট কার্ড এমনি এসএমএস ডাউনলোড করা কিন্তু আছে স্যার, কিন্তু আমি জানতে পারি না যে পরীক্ষাটা কবে হবে আর কি। আচ্ছা, অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য যখন নোটিশ দিই, আমি আসলে নিশ্চিত না আপনাদের কি এখন এসএমএস দেয় অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ আসলে? স্যার ওটা তো গত বছর দিয়ে দিচ্ছে, তার মানে ওটা গত বছর ডাউনলোড করছি, এই বছর তো পরীক্ষাটা কত তারিখে দেয় আমি জানতে পারি না আর কি। আচ্ছা, 28 তারিখে এডমিট একটা কার্ডে পরীক্ষা এসএমএস আছে, আপনি দেয় একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এইটার সাথে মিলে কিনা। আপনি যদি ডাউনলোড করে থাকেন তাইলে সমস্যা নাই, আপনি অ্যাডমিট হারায় ফেললেও সেটা রিট্রিভ করা যাবে যদি আগে ডাউনলোড করে থাকেন। বাট একটু জি পরীক্ষার ওই যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা ঘুরে আসেন, ওই ব্যাংকার সিলেকশনের ওখানে ডেট গুলো আপনি পাবেন, এবং এই ডেটের সাথে আপনার অ্যাডমিটটা একটু মিলিয়ে দেখেন যে এই অ্যাডমিটেরই বা এই জব আইডিরই পরীক্ষাটা কিনা, কনফার্ম হইতে হবে। বাট 28 তারিখে জনতা ব্যাংক আশতি অফিসারের একটা পরীক্ষা আছে, প্রস্তুতি নেন। এবং এই যে 6টা লেকচার আমরা পড়ছি, বিলিভ করেন এই 6টা লেকচার থেকেই আপনাদের মানে ভালো অ্যামাউন্টের পড়াশোনা হয়ে যাবে, এটা যদি হয়। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা পার্ট আছে যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, আমি চেষ্টা করব ওই পার্টটাকে একটু আগায় নিয়ে আসতে, মানে জ্যামিতি। যদি জ্যামিতিটা আমি আপনাদেরকে পরীক্ষার আগে মোটামুটি একটা উইকে যদি একটু শেষ করে দিতে পারি, তাইলে মনে করেন যে আপনাদের মানে প্রায় 15-16 নাম্বার অ্যান্সার করার মতো মানে সক্ষমতা চলে আসবে। 14টা প্রশ্ন আপনারা মাস্ট পাবেন, তাহলে 20-এ 14 কম না একেবারে। বাট দেখেন, খেয়াল করেন, নাম্বার 5 বলছে কি, দ্য প্রোডাক্ট পি। আচ্ছা, পিটা কি? দ্য প্রোডাক্ট অফ টু প্রাইম নাম্বার ইজ বিটুইন 9 and 15। দ্য প্রোডাক্ট পি কেন এখানে? পি তো মেক সেন্স করে না। দেন পি কত? আচ্ছা, আচ্ছা, প্রোডাক্টটা হচ্ছে পি। হ্যাঁ, প্রোডাক্টটাই হচ্ছে পি অফ টু প্রাইম নাম্বার ইজ ইন বিটুইন 9 and 55। 9 আর 55-র ভিতরে দুইটা প্রাইম নাম্বারের প্রোডাক্ট আছে। ইফ ওয়ান অফ দ্য প্রাইম নাম্বার ইজ গ্রেটার দেন 2 বাট লেস দেন 6, তাহলে 2 থেকে বড়, তাহলে একটা প্রাইম নাম্বার ধরলাম P1, এটা কি? এটা 2 থেকে এবং 6 থেকে ছোট। আরেকটা প্রাইম নাম্বার কি? আরেকটা প্রাইম নাম্বার হচ্ছে 13 থেকে বড় এবং 25 থেকে ছোট। ঠিক আছে, 13 থেকে বড় এবং 25 থেকে ছোট। আমাকে এটাও দেখতে হবে যে P1 ইন্টু P2, দ্যাট মিনস P, এটা সমান সমান কত হবে? এটা হবে, পিটা হবে কিসে? পিটা থাকবে 9 থেকে 55-র ভিতরে। ডেফিনেটলি একটা প্রাইম নাম্বার যেহেতু 13-র চাইতে বড়, এটার তো গুণফল আর 9 আসবে না। হ্যাঁ হ্যাঁ, একটু 1 মিনিট, কত জনের নাম্বারটা? আমার আমার নাম্বারে দেন। এই যে 756 যেটা। হ্যাঁ, নাও কথা বলো। তো যেটা বলতেছিলাম, যে এখন আসি 2 থেকে 6-এর মধ্যে আসলে আমার প্রাইম নাম্বার আছে কয়টা? দেখেন, 2 থেকে 6-এর ভিতরে আমার প্রাইম নাম্বার আছে 3 আর 5, তাই না? 2 থেকে 6-এর ভিতরে আমার প্রাইম নাম্বার কয়টা আছে? 3 আর 5। এখন একটা জিনিস আপনি একটু খেয়াল করেন, 2 থেকে 6-এর ভিতরে আমার প্রাইম নাম্বার আছে 3 আর 5। দ্যাট মিনস পি এর সাথে পি সমান সমান অবশ্যই 3 ইন্টু সামথিং আসবে, অথবা 5 ইন্টু সামথিং আসবে, ঠিক কিনা? কারেক্ট? সবাই প্লিজ, না বুঝলে বলেন, বুঝি নাই, আবার বলবো। একটু আরেকবার বুঝুন। দেখেন, সেটা হচ্ছে আমি কি বলতেছি, দুইটা প্রাইম নাম্বারের গুণফল কত? 9 থেকে 55-র ভিতরে আছে, যে গুণফলটার ভ্যালু কত? পি। এখন একটা প্রাইম নাম্বার হচ্ছে 2 থেকে 6-এর মধ্যে অবস্থিত, আরেকটা প্রাইম নাম্বার হচ্ছে 13 থেকে 25-এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, ওকে। তাহলে এখন একটা জিনিস আপনারা নিজেরাই একটু চিন্তা করে বলেন, যে যদি 2 থেকে 6-এর মধ্যে একটা প্রাইম নাম্বার অবস্থিত হয়, তাহলে সেই প্রাইম নাম্বারটা কত থেকে কত হইতে পারে? 3 আর 5 হইতে পারে, তাই না? কারণ 2 থেকে 6-এর মধ্যে প্রাইম আছে কয়টা? দুইটাই আছে। কি কি? 3 আর 6। তো 3 আর 5, ঠিক কিনা বলেন? জি স্যার। তার মানে একটা প্রাইম হয়, তাহলে প্রথম প্রাইমটা কি হবে? 3 হবে, অথবা দ্বিতীয় প্রাইমটা কি হবে, মানে প্রথম প্রাইমটা কত হবে? 5 হবে। ঠিক কিনা বলেন? এইটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? হ্যাঁ স্যার। বাট এবার দেখেন, যদি
প্রথম প্রাইমটা 5 হয়, তাহলে আমার যে গুণফলটা আসবে পি এর, সেই গুণফলটাও কি 5 দ্বারা ডিভিজিবল একটা সংখ্যা আসবে না? প্রথম প্রাইমটা যদি 5 হয়, তাহলে এই দুইটা প্রাইম নাম্বারের যে গুণফল, সেই গুণফলটাও কি বলেন তো 5 দ্বারা ডিভিজিবল একটা সংখ্যা আসবে না? হ্যাঁ স্যার। আর এই আমার যে অপশন চারটা দেওয়া আছে, এই অপশন চারটার ভিতরে কোন সংখ্যাটা আছে 5 দ্বারা ডিভিজিবল? এ এ। বাট খেয়াল করেন, যদি গুণফলটা 15 হইতে হয়, তাহলে 5-এর সাথে আমার লাগবে কত? 3। 3 ঠিক। আর কিন্তু দ্বিতীয় প্রাইম নাম্বারটা কি 3 হওয়ার কোনো সুযোগ আছে ভাই? চিন্তা করে বলেন তো। দ্বিতীয় প্রাইম নাম্বারটা 3 হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দ্বিতীয় প্রাইম নাম্বারটা 13 থেকে 25-এর মধ্যে অবস্থিত, তাই না? তাইলে এটার ভ্যালু তো আর 3 হইতে পারবে না। দ্যাট মিনস 15 আমার অ্যান্সার হওয়া সম্ভব না, তার মানে প্রথম প্রাইম নাম্বারটা 5ও হওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? জি স্যার। তার মানে প্রথম প্রাইম নাম্বারটা অবশ্যই কত হবে? 3 হবে। দ্যাট মিনস আমার যে গুণফলটা আসবে প্রাইম নাম্বার দুটোর, সেই গুণফলটা অবশ্যই কি হবে? 3 দ্বারা ডিভিজিবল হবে। আপনি এখন অপশনে দেখেন 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা কয়টা আছে। একটা আছে 33, আর একটা আছে 51। এখন যদি আপনি 33 বলেন, 33 মানে কত? 3 ইন্টু 11। বাট 11 কি 13 থেকে 25-এর মধ্যে অবস্থিত হয়? না স্যার। 33 মানে কত? 3 ইন্টু 11। তার মানে দ্বিতীয় প্রাইম নাম্বারটা আসতেছে 11। বা দ্বিতীয় প্রাইম নাম্বারটা কত থেকে কতর ভিতরে থাকতে হবে? 13 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। বলেন এই রেঞ্জের ভিতরে কি 11 আছে? নাই। তার মানে 33 আমার অ্যান্সার হবে না। তাহলে সবেধন নীলমণি যেটা রয়ে গেল 51, এটাই আমার অ্যান্সার হবে। কেন? কারণ 51 মানে কত? 3 ইন্টু 17। 17 13 থেকে 25-এর মধ্যে আছে। দ্যাট মিনস দুইটা প্রাইম নাম্বার, একটা 2 থেকে 6 আর একটা 13 থেকে 25, এর ভিতরে অবস্থিত দুইটা প্রাইম নাম্বারের গুণফল 51 হতে পারে। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? এভরিওয়ান? জি স্যার। জি স্যার, ওকে, ক্লিয়ার। তাহলে নাম্বার 6টা দেখেন কি বলছেন। নাম্বার 6 বলতেছে যে দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর অফ 2 টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত? 255। ঠিক কিনা? এখন আসেন এই 255-কে যদি আমরা ভাগ করি, শুরুতেই 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হয়? 5 51। 51-কে আমি কত দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি, আসবে 17। তাহলে দেখেন এই 255-র প্রাইম ফ্যাক্টরটা কত কত আসতেছে? 5 ইন্টু 3 ইন্টু 17। বলেন এই তিনটা প্রাইম ফ্যাক্টরের ভিতরে সবচেয়ে বড় প্রাইম ফ্যাক্টরটা কত? 17। 17। অ্যান্সার 17 হবে। এটা কিন্তু ইজি ম্যাথ ছিল আসলে, একদম ইজি ম্যাথ, তাই না? প্রাইম ফ্যাক্টর বের করতে গেলে আমাকে কি করতে হবে? সংখ্যাটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন করা শিখাইছি না আপনাদেরকে? প্রাইম নাম্বার দিয়ে ভাগ করে করে দেখবেন কত আসে। তো সেখান থেকেই চলে আসে 17। তো অ্যান্সার হবে 17। ক্লিয়ার কিনা বলেন সবাই? ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার 8 নাম্বার ম্যাথটা দেখেন কি বলছে। নাম্বার 7 বলতেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 84, 144 আর 36 উইদাউট এনি রিমাইন্ডার। মানে হচ্ছে যে সংখ্যাটা দিয়ে 84, 144 আর 36 তিনটাকেই ভাগ করা যাবে এমন সবচেয়ে বড় সংখ্যাটা কত? তো কি হবে? এইচসিএফ হবে। এইচসিএফ অফ 84, 144 আর কত? 36। এবার আপনি দেখেন, আপনি 36-কে ভাগ করতে পারেন কত কত দিয়ে? এটাই আসি এবার। 1 2 3 4 6 9 12 18 36। ঠিক কিনা? জি স্যার। আপনি এইচসিএফ বের করার জন্য না আপনার এর থেকে বেশি মানে ঝামেলা করার দরকার না। আপনি যে সিম্পলি এবার একটু চেক করেন তো, 36 দিয়ে কি আপনি সবাইকে ভাগ করতে পারেন? 36 দিয়ে আপনি 36-কে ভাগ করতে পারেন, 144-কে ভাগ করতে পারেন, বাট 84-কে কি 36 দিয়ে ভাগ করা যায় ভাই বলেন তো? জি না স্যার। যায় না। তো 36 অ্যান্সার হবে না। 18 দিয়ে যদি আপনি ভাগ করেন, 36-কে পারবেন, 144-কে পারবেন, বাট 84-কে কি 18 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। এবার আসতেছে 12।
12 দিয়ে 36-কে ভাগ করা যায়, 144-কেও ভাগ করা যায়। 144 অ্যাকচুয়ালি 12-র বর্গ, এবং 84-কেও 12 দিয়ে ভাগ করা যায়, 12 ইন্টু 7। দ্যাট মিনস 12 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে তিনটে সংখ্যা কি ভাগ করা যাচ্ছে। অ্যান্সার কত হবে? 12 হবে। বুঝতে পারছেন? আমাকে যেহেতু লার্জেস্ট নাম্বার বের করতে বলছে, সবচেয়ে ছোট সংখ্যাটাকে আমি একটু ভেঙে যদি লিখি, তারপরে জাস্ট আপনি বের করতে থাকেন যে কত কত আসে। আর আপনি যদি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে যেতে চান, তাহলে কি আসবে? 84, 144, 36। আপনি ভাগ করতেছেন কত দিয়ে? 12 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসবে? 7, 12 আর 3। খেয়াল করেন, 7, 12, 3 এই তিনটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন কোন মানে কমন নাম্বার আছে? 7 আর 3 মৌলিক সংখ্যা, আর 7-এর সাথে 12 সহমৌলিক, 3-এর সাথে 12 কি? এই দুইটাকে ভাগ করা যেতে পারে, বা তিনটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন 1 ছাড়া কেউ আছে বলেন তো? 7, 12, 3 তিনটাকেই ভাগ করা যায়, 1 ছাড়া কেউ আছে? না স্যার। নাই। তার মানে এই 12টাই কি হবে? HCF হবে। দ্যাট মিনস অ্যান্সার হবে 12। ক্লিয়ার কিনা বলেন? জি সুব্রত, স্যার, এটা তো আপনি স্যার বুঝতে পারছেন? জি স্যার। ওকে, দেখেন নাম্বার 8, এটা একটা ভালো প্রবলেম। বলছে when a positive integer m is divided by another positive integer n, যখন m কে n দিয়ে ভাগ করা হবে, m আর n দুইটাই পজিটিভ ইন্টিজার, the remainder obtained is 8। তার মানে এই ভাগশেষ থাকবে কত এই ভাগে? 8। if m by n সমান সমান 89.32, তাহলে বলতে হবে what is the value of n। আপনাদেরকে একটা সিস্টেম বলি, সেটা হচ্ছে এই যে ভাগফলের পরে যে পয়েন্টটা থাকে না, ভাগফলের পরে যে পয়েন্ট আকারে যে ভগ্নাংশটা থাকে, ঠিক আছে, এই ভগ্নাংশটা সমান সমান হচ্ছে রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিসর। ঠিক আছে, ভাগফলের পরে যে পয়েন্ট আকারে যে অংশটা থাকে, সেই অংশটার ভ্যালু হচ্ছে রিমাইন্ডারকে ডিভিসর দিয়ে ভাগ করলে যেটা থাকে সেটা। বলেন এই অঙ্কে ডিভিসর কত? n, তাহলে নিচে আসবে n। এই অঙ্কে রিমাইন্ডার কত দেওয়া আছে না? 8, আসবে 8। দ্যাট মিনস 8/n সমান সমান 0.32, বা n সমান সমান তাহলে কত হবে? 8 ডিভাইডেড বাই 0.32। নিচে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 32, উপরে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 800। 8 দিয়ে কাটলে 4, 8 দিয়ে কাটলে আসবে 100, 100 দিয়ে 4 দিয়ে 100-কে ভাগ করলে আসবে 25। দ্যাট মিনস অ্যান্সার হবে কত? 25। ঠিক আছে, এই রুলটা Yes, সবাই sir. বুঝতে পারছে নাকি? হ্যাঁ স্যার। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আসেন, যদি আমি এটাকে একটু ইলাবোরেট প্রসেসে করতাম, যে আমি একটু বুঝে করতে যাচ্ছি কেন এটা হচ্ছে, তাহলেও দেখেন আমি একটা জিনিস লিখতে পারি, m ডিভাইডেড বাই n সমান সমান 89 প্লাস 0.32 লেখা যায় না? 89 প্লাস 0.32, 89.32 কে ভেঙে লেখা যাবে না এইভাবে? এখন আপনি একটু খেয়াল করেন তো, m সমান সমান কত? 89 প্লাস 0.32, এটার সাথে গুণ হয়ে যাবে কত? n, ঠিক কিনা? তার মানে m সমান সমান কত আসতেছে? 89n প্লাস 0.32n, ঠিক কিনা বলেন? জি তাহলে স্যার। এবার একটা জিনিস আপনারা খেয়াল করেন তো, এই এমটা কি যাকে ভাগ করা হচ্ছে? দ্যাট মিন্স কি? ডিভিডেন্ড। 89টা কি বলেন? ভাগের এই পাশে যেটা থাকে সেটা কি হয়? ভাগফল না? তার মানে কি? কোশেন্ট। তার মানে 89টা কি? কোশেন্ট। আর এনটা কি? ডিভিসর। তাহলে এখানে কি আছে? কোশেন্ট আর ডিভিসর গুণ আকারে আছে। তাহলে দেখেন, ডিভিডেন্ড সমান সমান কোশেন্ট ইনটু ডিভিসর। সূত্রটা কি বলছিল? এর পরে কি থাকে? রিমাইন্ডার থাকে না সূত্রে? হ্যাঁ স্যার। দেখেন, এই যে ভাজ্য সমান সমান কি? ভাজক ইনটু ভাগফল, এরপরে যোগ কত? ভাগশেষ। যোগ ভাগশেষ স্যার। শেষ। আকারে আছে, এইটা অবশ্যই কি হবে? রিমাইন্ডার হবে, ঠিক কিনা? আর এই রিমাইন্ডারের ভ্যালু কত দেওয়া আছে? 8। দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি কি 0.32n সমান সমান 8। দ্যাট মিনস n সমান সমান কত? 8 ডিভাইডেড বাই 0.32, দ্যাট মিনস 25।
ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই যে রুলটা আমি এখানে লিখছি এইটাই আপনারা মনে রেখে এই অঙ্কটা করবেন। এই অঙ্কটা কিন্তু অন্যভাবেও পরীক্ষায় আসতে পারে, বাট মাথায় রাখবেন এই দশমিকের পরের যে অংশটা, এই অংশটার ভ্যালুটা কত? এই অংশের ভ্যালু হচ্ছে রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিসর। ক্লিয়ার? বলেন এভরিওয়ান, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। নাম্বার 9 বলছে দেখেন, the sum of the square of a number and 12 times the number is -27. এটা খুবই সহজ জিনিস, ঠিক আছে? এই অঙ্কটার মানে ফাও ফাও কঠিন বানানো হয়েছে। দেয়ার ইজ নাথিং দেয়ার। স্কোয়ার অফ আ নাম্বার ধরে নিলাম এক্স স্কোয়ার, সাম বলছে তার মানে প্লাস 12 টাইমস দ্য নাম্বার মানে 12x, এটা সমান সমান কত? -27। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 27 ইকুয়ালস টু 0। একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। এখন জাস্ট সিম্পলি আমি ভাগ করতে পারি 9x প্লাস 5x প্লাস 27, মিডল টার্ম ফ্যাক্টর করলাম। এখান থেকে x ইন্টু এক্স প্লাস 9 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 9 0। সুতরাং x প্লাস 9 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তার মানে ইদার x প্লাস 9 ইকুয়ালস টু 0 অর x প্লাস 3 ইকুয়ালস টু 0, বা x ইকুয়ালস টু আসতেছে -9, এখানে x ইকুয়ালস টু আসতেছে -3। ঠিক কিনা বলেন? হ্যাঁ স্যার তাহলে আমাকে বের করতে বলছে কি, হোয়াট ইজ দ্য স্মলার পসিবল ভ্যালু অফ নাম্বার? স্মলার নাম্বারটা কত, -9 নাকি -3? বলেন কোনটা স্মলার? -9। তো অ্যান্সার হবে 9। -9। ঠিক আছে? একটা সংখ্যার বর্গ তার সাথে ওই সংখ্যার 12 গুণকে যোগ করলে যোগফল আসে কত? -27। তো ডেফিনেটলি আমার মানে অ্যান্সারটা কি আসবে? নেগেটিভ আসবে, এটা তো ক্লিয়ার। কারণ হচ্ছে একটা সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যার 12 গুণ যোগ করলে যদি সংখ্যাটা পজিটিভ হইতো অবশ্যই যোগফলটা কি আসার কথা? পজিটিভ আসার কথা। বাট যেহেতু নেগেটিভ আসছে তার মানে সংখ্যাটা অবশ্যই কি নেগেটিভ। তো আমার অ্যান্সার কত আসবে? আমি জাস্ট দ্বিঘাত সমীকরণটা তৈরি করলাম অঙ্কের প্রশ্ন থেকে, দ্বিঘাত সমীকরণটা সলভ করলাম, মাঝখানে মিডল টার্ম ফ্যাক্টর করা লাগছে। মিডল টার্ম ফ্যাক্টর করার সিস্টেম পারেন সবাই মিডল টার্ম ফ্যাক্টর করতে? এমন তো আছেন যে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারেন না। এই কাজটা আমরা কিভাবে করছি সেটা স্যার মিডল ফ্যাক্টর পারি স্যার। শুনেন। মিডল টার্ম ফ্যাক্টর করার সিস্টেম আমি এই অঙ্কটাই দেখাচ্ছি। দেখেন এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 27 ইকুয়ালস টু 0। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন এই এক্স ব্যতীত যে টার্মটা চিহ্ন সহ চিন্তা করবেন, এক্স ব্যতীত টার্মটাকে চিহ্ন সহ চিন্তা করেন 27। আর এই এক্স স্কোয়ারের সহগ কত? এখানে 1। 1 থাকার কারণে আমরা লিখি নাই, বাট এখানে একটা 1 আছে না? বলেন এটা কি জি স্যার। পজিটিভ 1? যেহেতু সাইনটা পজিটিভ, তাহলে এই 1 এবং এই 27 এই দুইটাকে গুণ দিবেন। 27 ইন্টু প্লাস 27 ইন্টু প্লাস 1 গুণ করলে কত হবে? 27। এবার এই 27 কে দুইটা সংখ্যার গুণফল আকারে কত ভাবে লেখা যায় একটু লিখি তো। 1 ইন্টু 27 লেখা যায়, -1 ইন্টু -27 এটাও লেখা যায়, 3 ইন্টু 9 লেখা যায়, -3 ইন্টু -9 লেখা যায়। বুঝা গেল? -3 আর -9ও লেখা যায়। আর কোনোভাবে কি 27 বানানো যায় বলেন তো? 1 আর 27 আর 3 আর 9 গুণ করে ছাড়া আর যায় না। এবার জাস্ট এই দুইটাকে আপনি যোগ দিবেন, যে দুইটা সংখ্যার গুণফল 27 তাদেরকে যোগ দেন। এই যোগফলটা এক্স এর সহগের সমান হইতে হবে। হ্যাঁ, যোগফলটা তাহলে 1 আর 27 যোগ করলে কত হয় বলেন? 28। এক্স এর সহগের সমান হইছে? হয় নাই। -1 আর -27 যোগ করলে হয় -28, হয় নাই। 3 আর 9 যোগ করলে কত হয়? +12। দেখেন এখানে +12 চলে আসছে না? তার মানে আমি নিব কত কত? 3 আর 9 নিব। এই 12 কে আমি 3 আর 9 ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5x প্লাস 27, এভাবে এটা ভাগ হয়ে যাবে তখন। বোঝা গেল? জি স্যার। এই মিডল টার্ম ফ্যাক্টর এমন একটা জিনিস, এইটা আমি যত ভাবেই আপনাকে শিখাই না কেন, এইটা অঙ্ক ভেদে আলাদা হবে।
যে কারণে আপনারা যদি এই জিনিস আপনারা যে যত বেশি করবেন আপনাদের তত ভালো। আমি আপনাদের সবাইকে এই কারণে বলবো কি, যদি কারোর মিডল টার্ম ফ্যাক্টরে নিজেকে মনে হয় যে না আমি একটু উইক বা আমি আসলে এই জায়গাটাতে কমফোর্টেবল না, আপনারা 9-10 এর যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইয়ের যে আপনার চ্যাপ্টারটা আছে একটা উৎপাদকের বিশ্লেষণের, ওই চ্যাপ্টারটাতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আহ, ওই চ্যাপ্টারটা একবার সলভ করবেন যাদের উইকনেস আছে মনে করতেছেন। হ্যাঁ, ওইটা একবার সলভ করলেই আপনার যেটা হবে কি দেখবেন কি খুব চমৎকার ভাবে এই উইকনেস আপনার কেটে গেছে। এই জিনিস আপনি যতবার দেখবেন তত আপনার মাথায় দেখবেন আইডিয়া আসতেছে যে কিভাবে করা যাইতে পারে। নাম্বার 10টা একটু দেখেন কি বলছে। নাম্বার 10-এরটাও কিন্তু একই টাইপের একটা ম্যাথ আমরা কিছুক্ষণ আগে করছি না, 7 দ্বারা ডিভিসিবল বা 3 দ্বারা না, নাকি? জি এটাও তাই। স্যার। 1 থেকে 1000 মানে কত? 1000-কে আমি কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে ভাগ করব। কত আসবে ভাগফল বলেন তো? 0 0 ভাগ করলে আসবে কত? 33, তাই না? 100-কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে ভাগফল? 33। মানে 1 থেকে 1000-এর ভিতরে টোটাল কি 33টা সংখ্যা আছে যারা কি 30 দ্বারা ডিভিসিবল। তারপরে আমরা বের করব 30 আর 16 দুইটা দ্বারা ডিভিসিবল কয়টা। তার মানে 1000-কে ভাগ করতে হবে কত দিয়ে? এলসিএম অফ 30 and 16। তাহলে 30 আর 16 লসাগু কত বলেন তো? 240 বোধহয়, নাকি? 2 দিয়ে ভাগ করলে কত? 15 এবং 8। আর কোনোটা দিয়ে ভাগ করা যায় না। তো 8 15 120, 120 দুগুণে 240। দ্যাট মিনস 1000-কে কত দিয়ে ভাগ করতে হবে? 240 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলাম কত হবে? 24 দিয়ে 1000-কে ভাগ করলে কয়বার যাবে? 4 বার। দ্যাট মিনস 4টা সংখ্যা এমন আছে যারা কি 30 আর 16 দুইটা দ্বারাই ডিভিসিবল। তাহলে 30 দ্বারা ডিভিসিবল, 16 দিয়ে ডিভিসিবল এমন সংখ্যা কয়টা? 33 মাইনাস 4 অর্থাৎ 29টা। ঠিক কিনা বলেন? তার মানে 30 দ্বারা ডিভিসিবল বাট 16 দ্বারা নট ডিভিসিবল, এরকম সংখ্যা কয়টা আসবে? 30 দ্বারা ডিভিসিবল সংখ্যা থেকে 30 আর 16 উভয় সংখ্যা দ্বারা ডিভিসিবল যারা আছে তাদেরকে আমি অনলি 30 দ্বারা ডিভিসিবল সংখ্যা যারা আছে তাদেরটা পেয়ে যাব। সবাই ক্লিয়ার কিনা বলেন? অলরেডি একটা ম্যাথ কিন্তু আমরা করছি এরকম, 7 দ্বারা ডিভিসিবল 3 দ্বারা না, এরকম কয়টা আছে এখানে কিন্তু তাই। 30 দ্বারা ডিভিসিবল 16 দ্বারা না। ওখানে কি করছিলাম? প্রথমে 7 দিয়ে কয়টা সংখ্যা ডিভিসিবল সেটা বের করছিলাম, এরপরে 7 আর 3 দুইটা দ্বারা ডিভিসিবল কয়টা সেটা বের করছিলাম, দেন একটা থেকে আরেকটা বিয়োগ করে দিচ্ছি। এখানেও তাই, 30 দ্বারা ডিভিসিবল কয়টা সেটা বের করব, 30 আর 16 উভয় দ্বারা ডিভিসিবল কয়টা সেটা বের করব, দেন প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেবো, আমার অ্যান্সার চলে আসবে। সবাই ক্লিয়ার? সুব্রত ক্লিয়ার কিনা? জি স্যার। কোনো কোয়েশ্চেন স্যার এটা নিয়ে বলেন? স্যার এই মানে এই অঙ্কগুলো মানে এইটাই যদি আমি ধরি, এটা কি রিটেন পারপোজে আসতে পারে? না, হাইলি আনলাইকলি। ঠিক আছে, একদম আনলাইকলি। এগুলো রিটেন পরীক্ষায় দিবে না। রিটেন এগুলো 1 নাম্বারেরই ম্যাথ। আপনি দেখেন, আপনি যখন নিয়মটা বুঝে গেছেন যে 30 দ্বারা ডিভিসিবল বের করবো কিভাবে, 30 দিয়ে ভাগ করে। হ্যাঁ, 30 আর 16 উভয় দ্বারা ডিভিসিবল বের করবো কিভাবে, 1000-কে 30 আর 16 লসাগু দিয়ে ভাগ করে। এই লসাগু অঙ্ক দিয়ে, হ্যাঁ। করতে আপনার হার্ডলি সময় লাগবে 20 থেকে 25 সেকেন্ড, হার্ডলি। জি জি জি। হুম। বুঝতে পারছেন? এই জিনিস আপনাদের রিটেনে দিবে না। আর যদি রিটেনে দেয়, এটা বাসায় আইসা কিছু সদকা করে দিয়েন যে এত লাখ ভালো কেমনে হইলো আপনাদের। একদম ইজি। তাহলে কি করবেন? 30 দ্বারা ডিভিসিবল কয়টা বের করবেন, এই এই জিনিসটাই খালি লিখবেন রিটেনে। এই যে আমি যে বাম পাশে যে জিনিসগুলো লিখছি না, এইটাই খালি জি লিখবেন, স্যার। তারপরে এখানে অ্যান্সার লিখে দিবেন, শেষ। 5 নাম্বার ধরে নিবেন, গ্রেস দিতে সবাই রে। কারণ এই অঙ্ক সবাই পারবে, যারা প্রিলি পাস করবে তারা সবাই জি। দেখবেন এই অঙ্ক পারছে। কম্পিটিশনে কোনো ইম্প্যাক্ট আসবে না এই 5 নাম্বারে, সবাই পারবে, লাভ নাই। দেখেন 11 নাম্বার ম্যাথটাতে কি বলছে। দ্য 6 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 111। কোন সংখ্যাটা কি 111 দ্বারা ডিভিসিবল? ঠিক আছে, এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 111, এইটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এই 111-কে কত দিয়ে ভাগ করা যায় একটু দেখেন তো। 111-কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কতবার যাবে? 3 বার, হাতে থাকবে 2, 37, নাকি? 37 নিজেও একটা মৌলিক সংখ্যা, 37 নিজেও একটা মৌলিক সংখ্যা, কাজেই 37 দিয়ে তো ভাগ করে লাভ নাই। আমি যে জিনিসটা এখন চেক করবো সেটা হচ্ছে এই নিচের যে সংখ্যাগুলো আছে তাদের ভিতরে কয়টা সংখ্যা আছে যারা 3 দ্বারা ডিভিসিবল। কারণ 3 দ্বারা ডিভিসিবল হইলে সেটা কি হবে? 111 দ্বারাও ডিভিসিবল হতে পারে।
হবেই এমন কোনো কথা নাই, বাট হতে পারে। তাহলে দেখেন আমি যদি দেখি 1 2 3 4 5 6, অর্থাৎ এইটা 3 দ্বারা ডিভিজিবল হবে। 1 2 3 4 এটা 3 দ্বারা ডিভিজিবল হবে না। 1 2 3 এটা 3 দ্বারা ডিভিজিবল হবে। আর 1 2 3 4 এটা 3 দ্বারা ডিভিজিবল হবে না। দ্যাট মিনস আমার অ্যান্সার হইতে পারে কি কি, প্রথমটা এবং তৃতীয়টা, তাই না? হ্যাঁ স্যার। প্রথমটা এবং তৃতীয়টা। এখন দেখেন এই প্রথম সংখ্যাটা 1 1 1 1 1 1, এটাকে যদি আমি 37 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাবে বলেন? 37 111-র ভিতরে কয়বার যাবে? 3 বার নাকি? 37 111-র ভিতরে যাবে কয়বার? 3 বার। বাট এর পরের একের ভিতরে যাবে না, তাই একটা 0 আসবে। 11-র ভিতরেও যাবে না, 111-র ভিতরে আবারও 3 বার যাবে। বাট এই জায়গাটাতে একটু আপনারা খেয়াল করেন, এই ভাগটা আমরা কিভাবে করতেছি আসলে। 111-র ভিতরে এটা গেছে একবার, তাহলে পরের পার্টটার জন্য আমি আসলে কিভাবে ক্যালকুলেট করব বলেন তো? মানে ভাগটা আমি কিভাবে করতে পারি? তো দেখেন, দ্য স্মলেস্ট 6 ডিজিট নাম্বার, তার মানে এইটার ভিতরেও যাবে না। দেখেন 1 1 1 1 1 1, ভাগটা একটু ভালোভাবে খেয়াল করবেন। 37 প্রথমবার আমি দেখবো যে কোনটার ভিতরে 37 যাবে। 111, 111-এর ভিতরে 37 কয়বার যাবে? 3 বার। তো এখানে 3। এরপরে আমি একটা একটা করে নিব, কেমন? দেখেন একের ভিতরে 37 যাবে না, তাহলে একটা 0 আসবে। এই একের ভিতরে 37 যাবে না, আরেকটা 0 আসবে। তাহলে এই 1 1 1 মিলে কত হবে? 111, 111-এর ভিতরে যাবে আরো 3 বার। দ্যাট মিনস কতবার যাবে? 3003। দ্যাট মিনস কি 1111টা কি 37 দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে এই একটা সংখ্যা যাকে 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 37 দিয়েও ভাগ করা যাচ্ছে। তার মানে ডেফিনেটলি এই সংখ্যাটাকে 111 দিয়েও কি করা যাবে? ভাগ করা যাবে। কথা ক্লিয়ার? বাট এখন আপনারা একটু খেয়াল করে দেখেন, এই এই যে সংখ্যাটা আছে, এইটাকে আমি ভাগ করতে পারি কিনা 37 দিয়ে। তাহলে 100-র ভিতরে 37 যাবে কয়বার? 2 বার। হাতে বাকি থাকবে কত? 74, মানে 26। 260-এর ভিতরে 37 কয়বার যাবে? 237-এর ভিতরে 237-এর ভিতর 260-এর ভিতরে 37 কয়বার যাবে বলেন? 6 বার যাবে স্যার, 6। 7 বার যাবে, 7 বার। ঠিক আছে, 7 বার। তাহলে 37 ইন্টু 7 করলে কত হয়? 49-এর 9, হাতে 4, 3 সাথে 21 আর 4 259। দ্যাট মিনস আমার হাতে কত আছে? 260 ছিল, আমার এখানে আছে 259, মানে হাতে আছে 1। এই 1 আর 11 মিলে কত হবে? 111। 111-এর ভিতরে 37 যাবে কয়বার? 3 বার। দ্যাট মিনস এইটাও কি হচ্ছে? 37 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে প্রথম অপশন এবং সি অপশন দুইটাই কি হবে? 37 দ্বারা এবং 3 দ্বারা, উভয় দ্বারা ডিভিজিবল। আমাকে বের করতে বলছে স্মলেস্ট 6 ডিজিট নাম্বার। স্মলেস্ট তাহলে কত? এইটা ছোট নাকি এইটা ছোট বলেন? সি ছোট না? তার মানে স্মলেস্টটা কত হবে? সি। সি হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা শুরুতেই যেটা করব, 111-কে ভাগ করব 3 আর 37 পাবো। তাহলে 3 দ্বারা ডিভিজিবল কোনটা কোনটা সেটাকে আগে শর্ট লিস্ট করবো। 37 দ্বারা ডিভিজিবল কোনটা কোনটা সেটা এরপর আমরা চেক করে দেখবো। যদি দুইটাই হয় তাহলে যেটা ছোট সেটাকে নেব। ঠিক আছে? এই টাইপের ম্যাথ, এগুলোকে দেখলে মনে হয় কি এগুলো খুব সোজা ম্যাথ, হ্যাঁ, বাট এই টাইপের ম্যাথ হচ্ছে অ্যাকচুয়ালি কি, এগুলাকেই আমরা বলি হচ্ছে টাইম কিলার। পরীক্ষার হলে এইগুলাই হচ্ছে টাইমটা কিল করে। কারণ এই প্রশ্নগুলো ভেরিফিকেশন, অপশন ভেরিফাই না করে আপনি আসলে অ্যান্সার করতে পারবেন না। বুঝতে পারছেন? দিজ আর দ্য প্রবলেম, যেগুলোকে আসলে অপশন ভেরিফাই না করে অ্যান্সার করা সম্ভব না। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্লাস নিচ্ছি এখানে। ওকে, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলেন? লজিকটা বুঝতে পারছেন তো কিভাবে করলাম? এই অঙ্কটা আপনারা অবশ্যই অন্তত পক্ষে আরো একবার বা 2 বার প্র্যাকটিস করবেন সবাই। যারা যারা ক্লাসে আছেন হয়তো পেরেছেন আপনি বাসায়, এটা স্টিল আপনি আরো একবার বা 2 বার বাসায় অতিরিক্ত এই অঙ্কটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? বলেন সুব্রত, আপনার কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার আসেন নাম্বার 12। কি বলছে? বলছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, সবচেয়ে ছোট সংখ্যা, বাই হুইচ, যেটা দিয়ে 5808 শুড বি মাল্টিপ্লাইড। 5808-কে যদি আমি গুণ করি তাহলে কি হবে? দ্য প্রোডাক্ট বিকামস আ পারফেক্ট স্কোয়ার। প্রোডাক্টটা কি হবে? পারফেক্ট স্কোয়ার হবে। এই টাইপের ম্যাথ করার জন্য কি গুণ করে পারফেক্ট স্কোয়ার যদি বানানোর অপশন আসে,
গুণ করে পারফেক্ট স্কোয়ার বানানো। এটার ক্ষেত্রে কি করবেন, যে সংখ্যাটা আপনাকে দেওয়া আছে না এইটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। হ্যাঁ, তার মানে 5808 এটাকে আমি কি করব, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসবে 2904। 2904 কে আমি আবার 2 দিয়ে ভাগ করলাম, কত আসবে 1 4 হাতে 1 5 2 1452। আবার 2 দিয়ে ভাগ করলাম, কত আসবে 726। আবার 2 দিয়ে ভাগ করলাম, কত আসবে 350 আর 13 363। 363 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে 121। 121 কে 11 দিয়ে ভাগ করলে আসবে 11 11। তার মানে দেখেন আপনি যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করলেন, এটা কেন করলাম তার কারণ হচ্ছে এখন আমরা 5808 কে আমরা লিখতে পারি কত, কয়টা 2 আছে বলেন, একটা দুইটা তিনটা চারটা, চারটা 2, তার মানে আমি লিখতে পারতেছি কত 2 টু দি পাওয়ার 4। একটা 3, তার মানে ইনটু হচ্ছে 3 টু দি পাওয়ার 1। আর দুইটা 11 মানে কত 11 স্কোয়ার। ঠিক কিনা বলেন? হ্যাঁ স্যার। জি স্যার। এখন আপনাকে লজিকটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, যদি এটা পারফেক্ট স্কোয়ার হতে হয় তাহলে এই প্রত্যেকটা সংখ্যার উপরে যে পাওয়ার গুলো আছে এগুলোকে কি হইতে হবে, ইভেন নাম্বার হইতে হবে। কি বললাম, যদি পারফেক্ট স্কোয়ার কখনো হতে হয় তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে প্রত্যেকটা সংখ্যার উপরে যে পাওয়ার গুলো পাওয়া যাবে তাদেরকে কি হইতে হবে, জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হতে হবে। এখানে কোন পাওয়ার নাই বলেন তো? 3। জি স্যার। 3 এর উপরে ইভেন নাই। তাহলে 3 এর উপরে পাওয়ারটা যদি আমি ইভেন বানাতে চাই তাহলে অন্তত কত গুণ দিতে হবে এটার সাথে বলেন? 3 স্যার। আরেকটা 3 যদি আমি গুণ দেই তাহলে কি 3 এর উপরে পাওয়ারটা কি হয়ে যাবে বলেন, ইভেন হয়ে যাবে না জি স্যার। নাকি? এই কারণে জি। আমি স্মলেস্ট নাম্বার আমাকে কত সর্বনিম্ন কত গুণ করতেই হবে যদি আমি এটাকে মানে কি বলে পারফেক্ট স্কোয়ার বানাতে চাই, আমার আরেকটা 3 অবশ্যই গুণ করতে হবে। তার মানে এই তিনটাই হচ্ছে কি স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, তার মানে আমার অ্যান্সারটা কত আসবে, 3 আসবে। সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার স্যার। ধরেন আপনাকে যদি আমি বলি 147, এটার সাথে কত গুণ দিলে পূর্ণবর্গ হবে, কি করবেন, সর্বনিম্ন কত গুণ দিলে? আমি করলাম 3 দিয়ে ভাগ করলাম, কত আসবে বলেন, 3 12-র ভিতরে যাবে 4 বার, হাতে থাকবে কত 2, 27-এর ভিতরে 9 বার, 7 7। দ্যাট মিনস 147 সমান সমান কত, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 7 স্কোয়ার, তাই না? তার মানে আমার এখনো কি দরকার, একটা এক্সট্রা 3 দরকার। তার মানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে দেখেন 13 এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইন্টিজার, কতগুলো ইন্টিজার আছে বিটুইন 101 থেকে 199 which is exactly divisible by 5 or 7। 101 থেকে 199 পর্যন্ত এমন কয়টা সংখ্যা আছে যারা কি এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 5 অথবা 7, 5 দ্বারা ডিভিসিবল অথবা 7 দ্বারা ডিভিসিবল। ঠিক আছে, তো বেসিক্যালি এই টাইপের ম্যাথ করার টেকনিকটাকে আমি বলি, এই টাইপের ম্যাথ করার টেকনিক হচ্ছে আমি বের করবো হবে কত, দেখেন বলছি কি 5 দ্বারা অথবা 7 দ্বারা, তার মানে এইটার অ্যান্সার হবে হচ্ছে নাম্বার অফ ইন্টিজার divisible by 5 plus number of integer divisible by 7 minus number of integer divisible by both 5 and 7। ঠিক আছে, 5 দ্বারা ডিভিসিবল যে কয়টা ইন্টিজার আছে সেটা বের করব, 7 দ্বারা ডিভিসিবল যে কয়টা ইন্টিজার আছে সেটা বের করব, এবং এখান থেকে বিয়োগ করব 5 আর 7 দুইটা দ্বারাই ডিভিসিবল যারা তাদের সংখ্যাটাকে। তাহলে দেখেন 5 দ্বারা ডিভিসিবল কয়টা আছে এখানে, কিভাবে বের করবো বলেন, 199-কে ভাগ করতে হবে 5 দিয়ে, মাইনাস 101-কে ভাগ করতে হবে 5, দেখতে হবে এখানে কয়টা আছে 5 দ্বারা ডিভিসিবল, প্লাস 199-কে ভাগ করতে হবে 7 দিয়ে, মাইনাস 101-কে ভাগ করতে হবে 7 দিয়ে, তাহলে 7 দ্বারা ডিভিসিবল কয়টা আছে সেটা বের হবে, মাইনাস 199-কে ভাগ করতে হবে 35 দিয়ে, কারণ 5 আর 7-এর লসাগু কত 35, মাইনাস 101-কে ভাগ করতে হবে কত দিয়ে 35 দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? এইভাবে করে আমরা বের করবো যে টোটাল কয়টা আছে। তাহলে দেখেন ইজি খুব, 199-কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে বলেন, 200-র ভিতরে যাবে 40 বার,
200-র ভিতরে যদি 40 বার যায় তাহলে 199-র ভিতরে কয়বার যাবে? 39 বার, 39%। নাকি? আর 100-র ভিতরে 5 যাবে কয়বার? 20 বার, তাহলে এখানেও 20 বার যাবে 101-এর ভিতরে গেল। প্লাস 199-এর ভিতরে 7 কয়বার যাবে? 7 যাবে 2 বার, হাতে থাকবে কত? 5, 59-এর ভিতরে 7 যাবে 8 বার, 56, তার মানে 28। মাইনাস 101-এর ভিতরে 7 কয়বার যাবে? 98 পর্যন্ত যাবে, মানে 14 বার। মাইনাস 35 দিয়ে যদি আপনি ভাগ করেন কত কত যাবে দেখেন, আমি হিসাব করেই বের করতে পারি। 35, 70, 105, 140, 175, এরপরে আর যাবে না, তার মানে কয়বার যাচ্ছে? 5 বার। ঠিক আছে, 70, 140, 175, 5 বার। মাইনাস 101-এর ভিতরে কয়বার যাবে? 2 বার। তো খুবই ইজি, এখানে আসবে 19, প্লাস এখানে আসবে 14, মাইনাস এখানে আসবে 3। ঠিক আছে, কত আসবে? 19 আর 14 যোগ করলে কত হয় বলেন? 20 আর 13 যোগ করলে হবে কত? 33, 33 মাইনাস 3 অর্থাৎ কত? 30, অর্থাৎ আমার অ্যান্সার হতে হবে 30। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এবার একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে আমি রুলটা লিখছি না এখানে, এটা কিন্তু কোনো শর্টকাট কিছু না, এটা হচ্ছে সেটের রুল। হ্যাঁ, সেট চ্যাপ্টার যেটা আছে, ওই চ্যাপ্টারটা যখন পড়বো তখন আপনারা দেখবেন এখানে বলা ছিল কি, নাম্বার অফ এ অথবা বি সমান সমান কত? এন এ প্লাস এন বি মাইনাস এন এ এবং বি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আসলে তাই করছি। 5 অথবা 7 এরকম কয়টা আছে? 5 দ্বারা ডিভিজিবল যে কয়টা, 7 দ্বারা ডিভিজিবল যে কয়টা, এবং এখান থেকে বিয়োগ করব 5 and 7 দুই দ্বারাই ডিভিজিবল যে কয়টা সেটা। আমি আসলে এই যে সূত্রটা লিখছি না উপরে, এটা আসলে কোত্থেকে আসছে? এই সূত্রটা আসছে কোথা থেকে? সেট থিওরি থেকে। বুঝা গেল? বলেন, সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসেন 13-র পরে 14 নম্বর ম্যাথটাতে কি বলতে পারে। বলছে 1/3 the sum of 13 and a certain number, that means 13 আর certain নাম্বারটা মনে করেন x, এইটার 1/3, ঠিক আছে, is the same, তার মানে সমান। কার সমান? as 1 more than twice the number, তার মানে নাম্বারের twice এর সাথে 1 যোগ করলে যেটা আসবে সেটার সমান। নাম্বারটা কত? জাস্ট ইকুয়েশন সলভ করেন ভাই। এদিকে 3 গুণ করলে কত আসবে? 6x plus 3, তার মানে 6x থেকে এটাকে বিয়োগ করে নিলে কত হবে? 5x, আর এদিকে 3 বিয়োগ করলে আসবে 10, তার মানে 5x সমান সমান 10 হলে x এর মানটা কত হবে? 2, অর্থাৎ সংখ্যাটা হবে কত? 2। বোঝা গেল? বলেন ক্লিয়ার কিনা? কি দেবো না লাগবে সব। ক্লিয়ার স্যার। ওকে, 14 এর পরে এই কি ব্যাপার? ঠিক আছে 14 এর পরে 18 কেন? 13, 12 সবই তো ঠিক আছে, এখানে 18 কেন? ও, 14 এর পরে এখানে 18, তারপরে 15, 16, 17, 18 আরেকবার আছে, মানে আসলে আমার অঙ্ক আসলে আজকে 23টা না, অঙ্ক 24টা। 18 নাম্বার এখানে 2 বার দেওয়া আছে, আবার 19 আছে আরেকবার, 20 আছে আরেকবার, 21 আছে আরেকবার, 22, 4টা, 28, 29। টোটাল আজকে আমাদের অঙ্ক হচ্ছে 29টা, 24টা না, আসলে 23টা না। নাম্বারিংটা একটু ভুল হওয়ার কারণে আমি একটা মিস্টেক করে ফেলছি, হিসাব করি নাই গুনে গুনে। 30টা ম্যাথ, অনেক ম্যাথ আসলে। যাক, শুরু করি আসেন। এইখানে কি বলছে দেখেন, দ্য সেকেন্ড এন্ড থার্ড টার্ম অফ এ জিওমেট্রিক সিরিজ আর 9 and 3 রেসপেক্টিভলি। ঠিক আছে, দ্বিতীয় টার্ম হচ্ছে 9, তৃতীয় টার্মটা হচ্ছে 3, তার মানে এটা কি প্রত্যেকবার 1/3 হয়ে যাচ্ছে, তাই না? একটা রাশি থেকে আরেকটা রাশিতে গেলে কি হবে? 9 থেকে 3, মানে এটা কি হয়েছে? 1/3 হয়েছে। তাহলে 9ও নিশ্চয়ই কি তার আগের রাশিটার 1/3, মানে কত হবে? আগে প্রথম রাশিটা কত? 27। ঠিক আছে, দ্য সিক্স টার্ম অফ দ্য সিরিজ কত? তার মানে দেখেন এর মান হচ্ছে 27, আর এখানে আর এর মান কত? 1/3, তাহলে সিক্স টার্মটা কত হবে? সূত্র কি? a r টু দি পাওয়ার n-1, রাইট? তার মানে এর মান হচ্ছে 27 ইন্টু আর এর মান হচ্ছে 1/3 টু দি পাওয়ার n-1, মানে কত? 6 - 1 মানে 5, তার মানে 27 ইন্টু 1/3 টু দি পাওয়ার 5, দ্যাট মিনস কত হবে? 1/3 টু দি পাওয়ার 5, আর 27 মানে কত? 3 কিউব, তার মানে কত হবে? 3 কিউব 3 টু দি পাওয়ার 5, মানে নিচে 2 বেশি আছে, 1/3 স্কয়ার মানে 1/9, অর্থাৎ আমার অ্যান্সার কত হবে? 1/9 হবে। ঠিক আছে,
অথবা চাইলে আপনি এভাবেও বের করতে পারেন, 9 এর পরেরটা 3, তাহলে 3 এর পরেরটা কত হবে, আরো 1/3 মানে 1, 1 এর পরেরটা কত হবে, আরো 1/3 মানে 1/3, 1/3 এর 1/3 মানে কত, 1/9। তাহলে এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তার মানে সিক্স টার্মটা কত হবে, 1/9। ঠিক কিনা বলেন? জি স্যার। ঠিক আছে, এবার দেখেন এই ম্যাথটাতে কি বলছে, এ গ্লাস ইজ ফুল অফ মিল্ক ওয়েইজ 1 কেজি। তার মানে গ্লাসের ওয়েট এবং মিল্কের ওয়েট দুইটা মিলে যখন ফুল থাকে, ফুল গ্লাস যখন থাকে, তখন এই দুইটা মিলে ওয়েট হয় কত, 1 কেজি। ইট ওয়েট ইজ কত, 0.75 কেজি when the glass is half full. দ্যাট মিনস গ্লাস প্লাস যতটুকু মিল্ক আছে তার অর্ধেক যখন থাকে তখন সেটার ওয়েট কত হয়, 0.75। তার মানে দেখেন আমি যদি বিয়োগ করি এই দুইটাকে, গ্লাস গ্লাস চলে যাবে, এম থেকে m/2 মানে অর্ধেক দুধের ওজন কত, 1 থেকে 0.75 বাদ দিলে কত থাকবে, 0.25। ঠিক আছে, 0.25 যদি হয় কত, অর্ধেক দুধের ওজন, তাহলে ফুল মানে গ্লাস যদি ফুল থাকে তখন দুধ কতটুকু থাকে, 0.5। ঠিক আছে, 0.5 কেজি থাকে তখন দুধ। আমাকে বলছে এমটি গ্লাসের ওয়েটটা কত, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 0.5, 1 থেকে বিয়োগ করলে কত আসবে, তাহলে গ্লাসের এমটি গ্লাসের ওয়েট কত, 1 মাইনাস 0.5 অর্থাৎ 0.5 কেজি। 0.35 কেন আসলো, এটার অ্যান্সার তো বি হওয়ার কথা না। এটার অ্যান্সার ডি হবে, বুঝতে পারছেন? এটার অ্যান্সার কিন্তু ই বি হবে না। ঠিক আছে, ধরেন গ্লাস আছে এটা, এটা ফুল হচ্ছে কিসে, মিল্ক, তাহলে ফুল মিল্ক মানে কত, পুরোটা মিল্ক, তাহলে জি প্লাস এম, এইটার ওয়েট হচ্ছে 1। আর জি প্লাস যখন দুধটা থাকে অর্ধেক, তখন কত, অর্ধেক দুধ, এটার ওজন কত, 0.75। তার মানে আমি যদি বিয়োগ করি, জি জি চলে যাবে, m - m/2 ইকুয়ালস টু কত, 1 মাইনাস 0.75। দ্যাট মিনস m/2 সমান সমান কত আসবে, 0.25। আর m/2 যদি সমান সমান 0.25 আসে, তাহলে এইটার মান কত, 0.25। 0.75 থেকে 0.25 বিয়োগ করলে জি এর মান কত আসবে, 0.5 আসবে না? এটার অ্যান্সার কিন্তু ডি হবে, অ্যান্সারটা ভুল আছে, হ্যাঁ, ডি আসবে এটার অ্যান্সার। এখন বলেন আপনার কি এই অঙ্কটা, সুব্রত আপনি কি অঙ্কটা অ্যান্সার মিলে নাই দেখেই মনে করছেন ভুল হচ্ছে কোনো জায়গায়, নাকি মানে বুঝতে পারতেছিলেন না যে আসলে কিভাবে করবেন? আচ্ছা, দেখেন নাম্বার 16 কি বলছে, নাম্বার 16, স্যালারি অফ এক্স ওয়াই জেড, টোটাল স্যালারি কত, 90,000। এক্স আর্নস টোয়াইস অফ হোয়াট ওয়াই আর্নস, তার মানে এক্স সমান সমান কত, 2y, এবং ওয়াই আর্নস 1.5 টাইমস হোয়াট জেড আর্নস, তার মানে ওয়াই সমান সমান কত, 1.5 অফ জেড। ঠিক আছে, ওয়াই সমান সমান কত, 1.5 অফ জেড। তার মানে এখান থেকে আমরা একটা সিম্পল কাজ করতে পারি, 2y এর ভ্যালু কত হবে, তার মানে 2y সমান সমান এদিকেও 2 গুণ করতে হবে, মানে 3z। দ্যাট মিনস এক্স সমান সমান 2y ইকুয়ালস টু কত, 3z। এটা লিখতে পারি না আমরা, বলেন তো? জি স্যার। এখন আপনি যদি বের করতে চান যে এই জিনিসটা তো আমি লিখলাম, এখান থেকে এখন আমি বের করতে যাচ্ছি যে এক্স ওয়াই জেড এদের রেশিওটা কত। ঠিক আছে, এটা রেশিও বের করার সিস্টেম হচ্ছে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 2 এবং জেড এর সহগ 3, 1 2 3 এর লসাগু হচ্ছে কত, 6। আপনি জাস্ট সিম্পলি এটা সমান সমান 6 লিখলে এক্স সমান সমান 6, ওয়াই সমান সমান 3 এবং জেড সমান সমান 2 এটা আসবে। ঠিক আছে, দ্যাট মিনস এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান সমান আসবে 6:3:2। ওকে, তাহলে জেড এর ইনকামটা কত হবে, স্যালারি অফ জেড হবে 2, উপরে যাবে জেড এরটা, নিচে আসবে 6 3 2 পুরাটা, ইন্টু তাদের টোটাল স্যালারি কত, 90,000। তাহলে কত আসবে, 6 আর 3 9 আর 2 11 নাকি, 6 আর 3 9 আর 2 11, 11 দিয়ে 90,000কে ভাগ করলে কত আসে, জেড এর স্যালারি বের করতে বলছে নাকি?
11 দিয়ে 90,000-কে ভাগ করলে আমার অ্যান্সার 10,000 আসবে? আসবে না তো? এটা তো মনে হচ্ছে অ্যান্সার ভুল আছে। 3 3 2 6 দাঁড়ান 1 মিনিট একটু। স্যার আমরা জেড ধরে করলে তো হয়, জেড এর দ্বিগুণ হয়েছে, 1.5 গুণ হয়েছে আপনার ওয়াই, তার মানে 3, এরকম ভাবে ধরলে হয় না স্যার? 10 6 এরকম হবে, ভাবে দাঁড়ান দাঁড়ান একটু দেখি। আমাকে বলছে কি এখানে জেড এর বেতন আমি ধরলাম জেড, তাহলে ওয়াই এর বেতনটা কত হবে? 1.5 জেড। তাহলে এক্স এর বেতনটা কত হবে? এক্স এর বেতন হবে কি ওয়াই এর বেতনের দ্বিগুণ, দ্যাট মিনস 3 জেড। এখন যদি আমি এই তিনটাকে যোগ করি তাহলে আসবে কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই তিনটা সমান সমান আসবে হচ্ছে 4.5 5.5 মিনস 5.5 জেড। তাহলে এই 5.5 জেড এর সমান সমান কত? 90,000। তার মানে জেড এর ভ্যালুটা কত আসবে? 90,000 ডিভাইডেড বাই 5.5। আচ্ছা আমি আপনাদেরকে রেশিওটা পড়াইছি এখনো? রেশিও চ্যাপ্টারটা কি আপনাদেরকে পড়ানো হয়েছে এখনো বলেন তো? জি স্যার। তাইলে তো এই নিয়মটা আপনাদের জানা, 5 দিয়ে কাটলে 11, আর এটাকে যদি 5 দিয়ে কাটেন কতবার যাবে? একবার। হাতে 4, 40-এর ভিতরে 5 যাবে কয়বার? 8 বার। তারপর আসতে কত? 1 2 3, হাতে থাকবে 4, এটার ভিতরে যাবে 8 বার, 4 বার, তার মানে 1 2 3 4। তাহলে কত আসবে? 1,80,000 ডিভাইডেড বাই 11। 1,80,000-কে 11 দিয়ে ভাগ করলে কি আমার অ্যান্সার 20,000 আসবে? আমি তো এইটাই বলতেছি যে আমার উপরে যে অ্যান্সারটা আমার আসছে, এই অ্যান্সারটা আসে কত? 16,000 সামথিং পয়েন্ট সামথিং আসবে এটা। এখানেও তাই আসবে। আপনি যদি 1,80,000-কে 11 দিয়ে ভাগ করেন দেখেন 16,000 সামথিং আসতেছে। 20,000 আসলে আসবে না এটার অ্যান্সার, বুঝতে পারছেন? এটার অ্যান্সার 20,000 আসবে না। এই প্রশ্নটার উত্তর যে কয়টা অপশন এখানে দেওয়া আছে কোনোটাই আসলে ঠিক নাই। বুঝা গেল? বাট আমরা প্রিন্সিপালটা বুঝতে পারছি কিনা বলেন, যে আমাকে যদি জেড এর মান বের করতে বলে আমরা হয় ইকুয়েশন তৈরি করেও বের করতে পারি, অথবা কি করতে পারি, রেশিও দিয়েও বের করতে পারি। যে এক্স ওয়াই জেড এর রেশিওটা কত, রেশিও থেকে বের করার সিস্টেম কি, যে জেড এর রেশিওটা কত? 2। জেড এর রেশিও 2, এটা যাবে উপরে, আর নিচে আসবে কি সবগুলো রেশিওর যোগফল, ইনটু আসবে টোটাল যত টাকা ভাগ করে দেওয়া হচ্ছে সেটা। এখান থেকেও করা যাবে। অ্যান্সারটা ভুল আছে, হ্যাঁ, এটার অ্যান্সার রং। এটার অ্যান্সার আসবে 16,000। আমি একটু ক্যালকুলেট করে বলি, দাঁড়ান। 16,363.64। এই টাকাটা আসবে কি জেড এর, এইটা হচ্ছে কি জেড এর ইনকাম। বুঝতে পারছেন? এই অ্যান্সারটা হবে জেড এর। 20,000 আসলে এই ক্ষেত্রে আসবে না। ওকে? হ্যাঁ স্যার। বাট অঙ্কটার ক্যালকুলেশন টেকনিকটা কি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। মানে অঙ্কের থিমটা নিয়ে, অঙ্কের লজিকটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এটা ক্লিয়ার সবার? আচ্ছা, 17 নাম্বারটাতে কি বলছে? এটা ইজি, হ্যাঁ, একদম সোজা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা সেম জিনিস থাকা মানে কি, পাঁচটা সেম জিনিস যদি আপনি যোগ দেন, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, পাঁচটা সেম জিনিস যোগ করলে এটার যোগফল কত আসবে? 5 এর। তাহলে এটারও যোগফল কত আসবে? 5 ইন্টু 5⁻³ ঠিক কিনা বলেন? জি স্যার। তো এখানে 5 এর উপরে আছে 1, এখানে আছে -3, বেস সেম থাকলে কি হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে 1 যোগ -3 হলে কত হবে? 5⁻²। দ্যাট মিনস কত? 1/25 বা 5⁻²। এখানে ডিরেক্ট অ্যান্সার আছে, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? একদম ইজি ম্যাথ, এগুলো মুখে মুখে করবো আমরা, ঠিক আছে? এগুলো একদম মুখে মুখে করার ম্যাথ। ক্লিয়ার তো? বলেন সুব্রত, বুঝতে পারছেন? সুব্রত কি আছেন? নাইও নাই, উনি বাদ মনে দেন। হয় নেই স্যার। হ্যাঁ, সমস্যা নাই।
টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স, এখানেও সেম ঘটনা। 4 টাইমস টু টু দি পাওয়ার এক্স সমান সমান কত হবে? টু টু দি পাওয়ার এন। তাহলে 4 কে আমরা কত লিখতে পারি? 2 স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার এক্স সমান সমান কত? টু টু দি পাওয়ার এন। তার মানে কত আসবে? 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়ালস টু কত? 2 টু দি পাওয়ার এন। তার মানে এক্স প্লাস 2 সমান সমান কত আসবে? এন। কারণ বেস যদি সেম থাকে উপরের পাওয়ার গুলো কি হবে? সেম হবে ইকুয়েশনের দুই পাশে। তাহলে পাওয়ার দুইটা যদি সমান হয়, আমাকে বের করতে বলছে হোয়াট ইজ এক্স ইন টার্মস অফ এন। তার মানে এক্স সমান সমান কত? এন মাইনাস টু। এখানে এন মাইনাস টু অ্যান্সার যেটা আছে সেটা মার্ক করবেন, অঙ্ক শেষ। বুঝতে পারছেন সবাই? জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। ওকে, নাম্বার 19 সেম জিনিস দেখেন, 4 টু দি পাওয়ার 10 4 টু দি পাওয়ার 11 4 টু দি পাওয়ার 12 4 টু দি পাওয়ার 13। তার মানে y সমান সমান আমরা কি করতে পারি? 4 টু দি পাওয়ার 10 যদি কমন নেই, তাহলে প্রথমটাতে থাকবে 1, পরেরটাতে থাকবে 4, তারপরেরটাতে থাকবে 4 স্কোয়ার, এর পরেরটাতে থাকবে কত? 4 কিউব। ঠিক কিনা বলেন? হুম। হ্যাঁ স্যার। তার মানে আমি এটাকে লিখতে পারি কত? 4 টু দি পাওয়ার 10 ইন্টু 1 আর 4 5, 5 আর 4 স্কোয়ার মানে কত? 16, 5 আর 16 21, 21 আর কত? 64, 21 আর 64 মানে কত? 85। ঠিক কিনা? আর 85 কে আমরা কিভাবে লিখতে পারি? 4 টু দি পাওয়ার 10 ইন্টু 85 কে দুইটা প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যায়, 5 এবং 17। আর কোনোভাবেই কি করা যাবে না? 85 কে লেখা যাবে না। আমাকে জিজ্ঞাসা করছে দেন ওয়াই ইজ ডিভিজিবল বাই হুইচ নাম্বার। ওয়াই কত কত দিয়ে ডিভিজিবল হবে? ওয়াই 4 দ্বারা ডিভিজিবল হবে, 2 দ্বারা ডিভিজিবল হবে, এগুলো সব দিয়ে ডিভিজিবল হবে। ওয়াই কে 5 দিয়ে ভাগ করা যাবে এবং ওয়াই কে 17 দিয়ে ভাগ করা যাবে। আপনি উপরে খেয়াল করেন, আমার যে কয়টা সংখ্যা এখানে আছে তার ভিতরে উপরে অপশনে কোন সংখ্যাটা আছে? 17 আছে না? 17 আছে, তো অ্যান্সার 17 হবে। অর্থাৎ ওয়াই কে অবশ্যই কত দিয়ে ভাগ করা যাবে? সুতরাং ওয়াই ইজ ডিভিজিবল বাই 17। ঠিক কিনা বলেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। এবার 20 নাম্বার ম্যাটটা দেখেন কি বলছে। এক্স মাইনাস টু ওয়াই এবং এক্স প্লাস টু ওয়াই এই দুইটা সমান সমান কত? 5। দ্যাট মিনস এক্স মাইনাস টু ওয়াই এবং এক্স প্লাস টু ওয়াই এটা সমান সমান কত? 5। দেখেন দুইটা সংখ্যার গুণফল 5 কখন হইতে পারে? 5 কি একটা মৌলিক সংখ্যা না? তার মানে অবশ্যই এটা সমান সমান কি 1 ইন্টু 5 ছাড়া কি আর কোনোভাবে 5 লেখার সুযোগ আছে দুইটা সংখ্যার গুণফল? জি না স্যার। তার মানে অবশ্যই ছোটটার ভ্যালু কত হবে? 1 হবে, বড়টার ভ্যালু কত হবে? 5 হবে। দ্যাট মিনস এক্স মাইনাস টু ওয়াই এর ভ্যালু হবে 1, এক্স প্লাস টু ওয়াই এর ভ্যালু কত হবে? 5। এবার জাস্ট যোগ করে দেন, তাহলে 2x সমান সমান কত আসবে? 6। দ্যাট মিনস এক্স সমান সমান কত আসবে? 3। একইভাবে এক্স এর মান যদি আমি জানি, তাহলে এক্স মানে 3 মাইনাস 2y ইকুয়ালস টু 1। তার মানে 2y সমান সমান 2 বা y সমান সমান কত? 1 পাওয়া যাবে না? y এর মান 1 এবং x এর মান 3। বলেন, জি গেছে স্যার। বাবা? আর যেহেতু এটা পাওয়া গেছে, এখন জাস্ট উপরে বসায় দেন। এক্স এর মান 3 মানে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, নিচে আসবে কত? 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে নিচে আসবে 10 আর উপরে কত আসবে? 9 থেকে 1 বাদ দিলে কত থাকে? 8। তার মানে 4/5। দেখেন তো 4/5 অপশনে আছে কিনা? ডি। ঠিক আছে, অ্যাবসলিউটলি এইখানে আর কোনো কাজ নাই। অর্থাৎ এই যে ভ্যালুটা এখানে দিছে এটা টাকাইম্মা ভ্যালু, এটা আমার কোনো দরকার নাই এটার অ্যান্সার বের করার জন্য। বাট এই লজিকটা বুঝতে পারছেন কিনা যে দুইটা সংখ্যার গুণফল যখন একটা মৌলিক সংখ্যা হয়, অবশ্যই দুইটা সংখ্যা কত কত? 1 এবং ওই মৌলিক সংখ্যা নিজে, নাকি? তার মানে ছোটটা হবে কি এই দুইটার ভিতরে যেটা ছোট সেটার সমান, বড়টা হবে কি এই দুইটার ভিতরে যেটা বড় সেটার সমান। সবাই বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু স্যার ওই যে পরবর্তী এন্ড এর পরের যে অংশটুকু ওটা কি শুধু ওই কনসেন্ট্রেট ঘোরানোর জন্য দিছে? না, এটা দিয়েও চাইলে আপনি করতে পারতেন। দেখেন দুইটা সংখ্যার গুণফল কত? 35। 35 মানে অবশ্যই সেটাকে শুধুমাত্র 5 এবং 7-এর গুণফল আকারেই লেখা যাবে, দুইটা হ্যাঁ। মৌলিক সংখ্যা। তার মানে এদের মধ্যে হ্যাঁ। যেটা ছোট তার মান হবে 5, এদের মধ্যে যেটা বড় তার মান হবে 7। তার মিনস 2x মাইনাস ওয়াই সমান সমান 5, 2x প্লাস ওয়াই সমান সমান 7। এবার আপনারা একটা কাজ করেন, যোগ করে দেন, তাহলে 4x সমান সমান কত আসবে? ওয়াই ওয়াই কাটা ইকুয়ালস টু 12। দ্যাট মিনস এখান থেকেও যদি আপনি ক্যালকুলেট করতেন x এর মান 3 আসতো, আর x এর মান যদি 3 আসতো, 6 থেকে কত বিয়োগ করলে 5 থাকবে? 1। তার মানে y এর মান 1 আসতো। ও অর্থাৎ আচ্ছা পরের আচ্ছা। অপশনটা যেটা ছিল x আর y এর মান 3 আর 1ই আসবে, প্রথমটাও 3 আর 1ই আসছে।
তো আমি যদি প্রথমটা দিয়ে করে ফেলছি, তার পরের অপশনটা কি ইউটিলাইজ করার প্রয়োজন নাই। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। ওকে, 21 নাম্বার এই ম্যাথটা একটু দেখেন, এটা ভালো ম্যাথ। দেখেন এক্স সমান সমান লেখা আছে কত 3 প্লাস 2√2, বাট আমাকে বের করতে বলছে রুট ওভার এক্স নিয়ে কাজ করতে বলছে, তাই না? এটা একটা ভেজাল না বলেন, রুট ওভার এক্স নিয়ে কাজ করা? তাহলে আমি একটা কাজ করি, আমি এক্স সমান সমান এই 3 প্লাস 2√2 কে আমি কি চাইলে 2 প্লাস 2√2 প্লাস 1 এভাবে লিখতে পারি কিনা বলেন? জি স্যার, পারা যায়। থ্রিটা ভাঙ্গাই, হ্যাঁ। আর 2 কে আমি কি চাইলে √2 হোল স্কোয়ার বলতে পারি কিনা বলেন? হ্যাঁ স্যার। প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1, এই মাঝখানের টার্মটাকে আমি 2 ইন্টু √2 ইন্টু 1 লিখতে পারি। প্লাস 1 কে হ্যাঁ আমরা 1 স্কোয়ার বলতে পারি কিনা বলেন? হ্যাঁ তার মানে একটু খেয়াল করে দেখেন তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্রে চলে আসছে না প্লাস, অলরেডি? হ্যাঁ প্লাস এ প্লাস বি বি স্কোয়ার প্লাস 1 হোল √2 স্কোয়ার। প্লাস 1 হোল স্কোয়ার, জি। এখন আমি যদি স্কোয়ারটাকে সরাই, তাহলে এই পাশে রুট ওভার এক্স হয়ে যাবে, সমান সমান কত আসবে √2 প্লাস 1, ঠিক কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে। আর রুট ওভার এক্স এর মান যদি এটা হয়, তাহলে 1 বাই রুট ওভার এক্স এর মানটা কত হবে? 1 ডিভাইডেড বাই √2 প্লাস 1। √2 প্লাস 1, √2 মাইনাস 1 হবে স্যার। নিচেও √2 প্লাস 1 এর বিপরীতটা দিয়ে গুণ করতে হবে, উপরেও কি করতে হবে √2 মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে হয়ে যাবে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সূত্র কি? a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর √2 মাইনাস 1। তাহলে নিচে তো 1 চলে আসবে, √2 স্কোয়ার করলে 2 আর 1 এর বর্গ 1, 2 2 থেকে মাইনাস 1 বাদ হ্যাঁ, দিলে থাকবে 1। তার মানে শুধু এটার √2 ভ্যালু কত মাইনাস আসবে? 1। মাইনাস 1, ঠিক কিনা? হ্যাঁ, তো এখন তো অঙ্ক শেষ। রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স, ভ্যালু কত আসবে? রুট ওভার এক্স এর মান কত? √2 প্লাস √2 1 প্লাস 1 মাইনাস মাইনাস √2 প্লাস 1, √2 কাটা, 1 এবং 1 যোগ করলে অ্যান্সার 2। আসবে কত? 2। সো অ্যান্সার হবে বি। স্যার স্যার অ্যান্সার সি হবে, 2√2 হবে। না, অ্যান্সার 2 হবে। আমি তো বিয়োগ করছি, বিয়োগ করলে √2 আর √2 বিয়োগ হয়ে যাবে না? আর এই মাইনাস 1টা কি হয়ে যাবে? বিয়োগ করলে প্লাস হয়ে স্যার যাবে, তাহলে প্লাস 1 হলে 2 হবে। জি স্যার। সবাই ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ স্যার। এখন আমি আপনাদেরকে বলি, এই যে ম্যাথটা করছেন না, এই ম্যাথটা আপনারা রিটেনও পেতে পারেন। স্যার এটা তো নবম দশম শ্রেণীর ম্যাথ স্যার। এগুলো নবম দশম শ্রেণীতে আমরা সবাই ছোটবেলায় পড়ে আসছি, এবং আপনারা একটু যদি ম্যাথগুলা নিজেরা এক্সপ্লোর করতে চান, দেখবেন ম্যাক্সিমাম ম্যাথ আপনাদের কমন। এগুলা আমাদের ওই বই থেকেই নেওয়া ম্যাথ, আসলে ওইটাই সবচেয়ে ভালো সোর্স এই টাইপের ম্যাথের জন্য। বুঝতে পারছেন? এগুলো সব আপনাদের করা, জাস্ট জি স্যার। একটু প্র্যাকটিসের সময় যেটা হবে, পুরাতন স্মৃতিটা ঝালাই করা, আর কিছু না। ঠিক আছে? সবাই কি ম্যাথটা বুঝতে পারছেন ভাই? 21 নাম্বারটা। হ্যাঁ স্যার। ওকে, 22 নাম্বারটা দেখেন কি বলছে। 0.04 টু দি পাওয়ার মাইনাস 1.5, তার মানে 0.04 মানে কত? 4 ডিভাইডেড বাই কত? 100 না? জি টু দি স্যার। পাওয়ার মাইনাস কত 1.5 মানে কত? মাইনাস 3/2 নাকি? আর 4/100 কে আমি কি 2/10 হোল স্কোয়ার বলতে পারি, ইন্টু কত? মাইনাস 3/2। দ্যাট মিনস এই 2 আর 2 কাটা, তার মানে এখানে কত আসবে? 2/10 টু দি পাওয়ার কত? -3 নাকি? জি স্যার। এখন -3 মানে কি বলেন? আমি যদি এইটা -3 থাকে, তাহলে 10/2 উল্টায় দিলে এই মাইনাসটাই কি এখন প্লাস হয়ে যাবে না? জি স্যার। তার মানে 10/2 মানে কত? 5 কিউব, আর 5 কিউবের ভ্যালু কত? 125। দ্যাট মিনস এটার অ্যান্সার কত হবে? বি, 125। স্যার অঙ্ক দেখলে তো একবারে হিবিজিবি লেগে যায়, সলভটা করেছেন খুব সহজ লাগছে। এটা আসলে সহজ, বাট এই টাইপের ম্যাথের ব্যাপারটা এরকম যে আপনাকে আসলে ইজি কয়েকবার দেখতে হবে, এবং এই হিজিবিজি আপনার একবার নিজের মতো করে সলভ করতে হবে। এবং একটা বিষয় কি জানেন, বীজগণিত আপনি যদি একবার কোনো একটা ম্যাথ নিজে নিজে সলভ করতে পারেন, দেখবেন ওই পুরো চ্যাপ্টার ইজি হয়ে গেছে। খেয়াল করে দেখবেন, একটা ম্যাথ যখন আপনি নিজে নিজে করছেন, কোনো হেল্প ছাড়া, বসে থেকে সময় নিয়ে অনেক টাইম মিলাই আপনি একটা ম্যাথ মিলাইছেন মনে করেন নিজে নিজে, দেখবেন এই পুরো চ্যাপ্টারের ব্যাপারে আপনার কনফিডেন্স 4 গুণ 5 গুণ হয়ে গেছে। কারণ কি, বীজগণিতের পুরো ব্যাপারটাই হচ্ছে আপনাকে দেখতে হবে একটু ভিতরে গিয়ে, যে আসলে কোন দিকে এটা লিড করতেছে। দেখেন এইখানে 0.04, আমি জানি যে 0.04, এবং এখানেও একটা পয়েন্ট আছে,
পয়েন্ট নিয়ে আমার কাজ করা ডিফিকাল্ট, আমাকে কি করতে হবে, পয়েন্টটাকে ফ্র্যাকশন বানায় নিলে মেবি এটা আমার জন্য একটা ইজি পার্ট তৈরি করবে। দেখেন আমি যখনই এটাকে ফ্র্যাকশন তৈরি করছি, সাথে সাথে এই ম্যাথ করার রাস্তা আমি অটোমেটিক পেয়ে গেছি। এই যে এখানে নিচে একটা 2 আছে আর এখানে দুইটাই বর্গ রাশি, তো আমি এই দুইটা থেকে বর্গটা বের করে এই দুইটাকে ভ্যানিশ করে দিয়ে আমি উপরেও কি করতে পারি, ফ্র্যাকশনটাকে উঠাই ফেলতে পারি। এন্ড দেন এরপরে আমার যে রাস্তা, অটোমেটিক রাস্তা আমাকে পরের লাইনে, আগের লাইনে আমাকে পরের লাইন বলে দিবে যে কি করতে হবে, ঠিক আছে। বাট ম্যাথে হচ্ছে ভাই 9-10-এ থাকতেও যেরকম আপনারা করছেন, বহুবার একই ম্যাথ বারবার বারবার করে করার একটা চর্চা আমাদের ভিতরে তখন ছিল। ম্যাথ আমাদের কাছে হয়তো কঠিন লাগতো, বাট একই ম্যাথ বারবার করে করার কারণে দেখা গেছে পরীক্ষায় বসতে বা পরীক্ষার আগে আমাদের ওই ভীতি কিন্তু আর থাকতো না যে ম্যাথ পারবো না বা ম্যাথে কি জানি কি হবে। কেউ একজন 100-তে 100 পাবে, কেউ একজন 100-তে 80 পাবে, কেউ একজন 70 পাবে, বাট প্রত্যেকেই কিন্তু আমরা কি করছি, ম্যাথ আমরা অনেকবার করে করছি। এই পার্টটাও আসলে তাই ভাই, বারবার বারবার করে আসলে আপনাকে কি করতে হবে, একই জিনিস বারবার বারবার করে যখন আপনি করতে পারবেন, দেখবেন অটোমেটিক সেটার ব্যাপারে আপনার আইডিয়া ভালো থাকবে এবং আপনি আরো ইজি ভাবে নিতে পারবেন জিনিসটাকে, ঠিক আছে। দেখেন এর পরের ম্যাথটাতে কি বলছে, একই জিনিস। দেখেন এই যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলোকে আমার কি করতে হবে বলেন, পয়েন্ট গুলোকে আমার ভ্যানিশ করতে হবে স্যার। ভ্যানিশ করে দিতে হবে, তাইলেই আমার কাজ শেষ। দেখেন এই যে পয়েন্ট জিরো, পয়েন্টের পরে কয়টা জিরো, একটা দুটো তিনটা চারটা, তার মানে এটার ভ্যালু কত, 15 ডিভাইডেড বাই 1000 ইন্টু 10⁻m ডিভাইডেড বাই নিচে কত 3 ডিভাইডেড বাই 100 ইন্টু কত 10⁻k। এখন আমি দেখতেছি যে এখানে 1000 এখানে 100, আমার ঠিক জুত হইতেছে না। আমি এখানে একটা জিরো দিলাম, এখানে একটা জিরো দিলাম, বলেন করতে পারি না আমি চাইলে এই কাজ? তাহলে এই 1000 1000 চলে যাবে, ইকুয়ালস টু কত 5 ইন্টু 10⁻7। তাহলে দেখেন আমি লিখতে পারতেছি কত এখন, উপরে 15 নিচে 30, তার মানে 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 30 ইন্টু 10⁻m-k ইকুয়ালস টু কত 5 ইন্টু 10⁻7, নাকি? এবার আপনারা নিজের একটা জিনিস চিন্তা করেন, 15 দিয়ে 30-কে কাটলে কত হবে 2, আর এই 2 আমি গুণ করে এপাশে 5-এর সাথে নিয়ে আসতে পারি না? জি স্যার। তার মানে এই পাশে আছে 10⁻m-k আর এই পাশে 5 দুগুণে 10 মানে 10⁻1 ইন্টু 10⁻7, মানে এখানে কত লেখা যাবে, 10⁻8 লেখা যাবে না? জি স্যার। সুতরাং m-k সমান সমান কত হবে, 8। 8। অর্থাৎ অ্যান্সার হবে, এটা তো 9 হবে না, 8 হবে তো। 9 কই থেকে পাইলো? এটারও অ্যান্সারটা মনে হয় ভুল আছে, বুঝছেন, অ্যান্সারটা 8ই হবে এটা। হুম, এটার অ্যান্সার 8ই হবে। আচ্ছা বলেন, মানে সবাই বুঝতে পারছেন তো যে ফ্র্যাকশন থেকে যদি আপনি কি করেন, এটাকে যদি ভগ্নাংশে কনভার্ট করতে পারেন, দেখবেন তাহলেই আপনার অঙ্কের অর্ধেক শেষ। এরপরে জাস্ট আমাদের ক্যালকুলেশন, নাথিং এলস। ওকে, জি স্যার। দেখেন এরপরের ম্যাথটাতে কি বলা আছে, বলা আছে দ্য নাম্বার অফ রুমস এট হোটেল জি ইজ 10 লেস দেন টোয়াইস দ্য নাম্বার অফ রুমস এট হোটেল এইচ। তাহলে হোটেল এইচ এ যে রুম এইচ, সেটার 2 গুণের চাইতে 10টা কম আছে কোথায়, হোটেল জি তে, ঠিক আছে। if total number of rooms at hotel G and H is 425, তার মানে জি এবং এইচ এর যোগফল কত, 425। তাহলে জি এর ভ্যালু কত আছে, 2h মাইনাস 10 প্লাস এইচ ইকুয়ালস টু কত 425, বা 3h সমান সমান 435। তার মানে এইচ সমান সমান কত, 435 ডিভাইডেড বাই 3। তাহলে একবার হাতে 1, 13-র ভিতরে 4 বার, হাতে 1, 15-র ভিতরে 5 বার, 145। দ্যাট মিনস কত, 145টা রুম কোথায় আছে, হোটেল এইচ এ। আর হোটেল এইচ এ যদি 145টা থাকে, তাহলে জিতে কয়টা থাকবে, জিতে থাকবে 425 মাইনাস 145, ঠিক আছে। তাহলে কত আসবে, 300, 300 থেকে 20 বাদ, মানে কত 280টা। অর্থাৎ অ্যান্সার কত হবে, 280। বলেন ক্লিয়ার কিনা? ইকুয়েশন দুইটা হ্যাঁ বানানোটা সবাই বুঝতে পারছেন তো নাকি? স্যার, ইকুয়েশনটা আরেকবার একটু বলবেন? দেখেন আমাকে বলছে কি, যে হোটেল জি তে রুম সংখ্যা কত, 10টা কম, তার থেকে 10টা কম।
হোটেল এইচে যে কয়টা রুম আছে তার দ্বিগুণের থেকে 10 কম। তার মানে হোটেল জি এর রুম সংখ্যা সমান কত হবে? হোটেল এইচ এর রুম সংখ্যা দ্বিগুণ -10। ক্লিয়ার? জি ইয়েস স্যার, এটা স্যার। ক্লিয়ার। আর হোটেল জি এবং হোটেল এইচ এর রুম সংখ্যার যোগফল কত? 425। মানে জি আর 425। এইচ এর যোগফল কত হবে? 425। আর এই ইকুয়েশনে জি এর যে ভ্যালু 2h - 10, আমরা এটা বসাই দিতে পারি না? 2h - 10 প্লাস এইচ সমান সমান 425। ও জি আচ্ছা স্যার। আচ্ছা, জি স্যার, এবার বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। ঠিক হুম। আছে, তার মানে এইচ এর মানটা হ্যাঁ, কত আসবে ক্যালকুলেশন করে আমরা দেখলাম 145, তাহলে জি এর মানটা কত আসবে? আর জি তো 425 এটা থেকে বিয়োগ হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার স্যার। ঠিক আছে, ওকে। পরের ম্যাথটা কি বলছে দেখেন। বনি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি কাজিনস অ্যাজ রবার্ট। তাহলে বনির কাজিনের সংখ্যা কত? রবার্টের কাজিন সংখ্যার দ্বিগুণ। জর্জের কাজিন সংখ্যা কত? 5, হুইচ ইজ 11 লেস দেন বনি হ্যাজ। তাহলে জর্জের আছে 5টা কাজিন, সেটা কি 11 কম? কার থেকে 11 কম? বনির থেকে। তাহলে বনির কাজিন কয়টা? 11 প্লাস 5 অর্থাৎ 16 জন, নাকি? তাহলে বনির হ্যাঁ, কাজিন যদি হয় 16 জন, তাহলে রবার্টের কাজিন কত হবে? 8 জন, নাকি? 8 দুগুণে, স্যার হ্যাঁ। আরেকবার। খেয়াল করেন বলছে কি, বনির যে পরিমাণ কাজিন, বনির কাজিন কত? দ্বিগুণ। কার দ্বিগুণ? রবার্টের কাজিনের তুলনায়। তাহলে বনির কাজিন কত? বনির কাজিন সমান সমান কত? রবার্টের কাজিনের দ্বিগুণ। জর্জের কাজিন হচ্ছে 5টা, যেটা বনির যে কয়জন কাজিন আছে তার থেকে 11 কম। তাহলে কার থেকে 11 কম 5 হয়? 16। তার মানে বনির কাজিন কত আছে? 5-এর থেকে 11টা বেশি আছে। তার মানে কত হবে? বনির কাজিন হচ্ছে কয়জন? 16 জন। এখন বনির কাজিন যদি 16 জন হয়, তাহলে 16 সমান সমান কি হবে? 2r। তাহলে রবার্টের কাজিন কয়জন থাকবে? 16/2, অর্থাৎ 8 জন। অর্থাৎ অ্যান্সার কত হবে? 8 জন কাজিন আছে রবার্টের। বলেন, বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, এবার 21 নম্বর ম্যাথটা দেখেন কি বলছে। আচ্ছা, একটা, দুইটা, তিনটা, আর তিনটা ম্যাথ বাকি আছে। তো হোপফুলি আমাদের টাইমের ভিতরেই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। দেখেন বলছে কি, এক মিনিট একটু। হ্যালো, এই কিছুক্ষণ আগে ঢুকছি বাসায়। আচ্ছা, কৃষি ব্যাংকের তো আমি কালকে কথা বলবো, হ্যাঁ? তোমার ওই স্যার, আমি মেসেজটা দেখছি, আমি রিপ্লাই করতে পারিনি আর কি তখন। আমি, হ্যাঁ, আমি এটা বলে দিব না, অসুবিধা নেই। ফাইল হারায় ফেলছে, এটা তো কোনো কথা না। ঠিক আছে, না 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 না। হুম, তুমি একটু ওনাকে ফোন দিয়ে একটু বলো তো যে ওনার যে রিসিট গুলো আছে, ওনার লোন নাম্বারটা কত, ওইটা যাতে একটু প্রোভাইড করে, হ্যাঁ? ওনার লোন অ্যাকাউন্ট নাম্বারটা কত ছিল সেটা, ওনার নাম, কমপ্লিট নাম যেটা সেটা কি, এবং ওই নামটা, পুরা নাম যেটা সেটা, এবং এই লোনটা উনি কবে ক্লোজ করছে। ঠিক আছে, এই তারিখগুলো একটু আমাকে দিতে বলো, কারণ ওনারা এটা জানতে চাবে। আমি কৃষি ব্যাংকের যে ম্যানেজার, না, আমি কৃষি ব্যাংকের যে কমপ্লেন সেল আছে ওনাকেই ফোন দিব। ফোন দিয়ে আমি বলে দিব যাতে করে এই জিনিসটা একটু দেখে, এবং ওনার মোবাইল নাম্বারটা দিবা, কৃষি ব্যাংক থেকে ওনার সাথে যোগাযোগ করবে হেড অফিস থেকে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওই কাজের মেয়েটা আছে, ও কাজ করতেছে এখনো, কালকে মারা আসবে তো, রান্না বান্না করাচ্ছি। ও, আমি ঢুকছি তো পরে না, এই কারণে ওরে তো মানে পরেই আসতে বলতে হয়েছে, বুঝছো? করতেছে আজকে, আমি বলছি যে যাতে একটু কাজটা করে, কারণ কালকে মা আসবে তো। এখন তো না করলে উপায় নেই, একটু রান্না বান্না করতে হবে, কারণ তারা রওনা দিবে সকালে, তারা দুপুরে এসে খাবে, তো কিছু যদি রান্না না থাকে দুপুরে খাবে কি? বুঝতে পারছো? হম, যে দেও, দেও, সমস্যা নাই, ঘুম দাও। পরশুদিন আমি আসবো আর কি দুপুরের পরে, ঠিক আছে? শুক্রবারে আমি আসবো দুপুরের পর, তখন আসলে দেখা হবে। আমি কালকে সারাদিনে মনে হয় না নড়তে পারবো, কালকে অফিসে অনেক কাজ থাকবে। আর শুক্রবার সকালে কাজ আছে আমার একটু।
আচ্ছা ঠিক আছে, পরে কথা বলতেছি আবার। হ্যাঁ, তুমি চার্জ দিয়ে ঘুমাই যাও। বাই। আমি রাতে খাই না, বুঝো, আমি তোমাকে বলেছি অনেকবার। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমার অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, রাখি এখন, পরে কথা হবে। সরি, দেখেন, বলছে কি 7⁴ মাইনাস 6। এখন আমরা কি জানি 7⁴ এর ইউনিট ডিজিট কত হবে বলেন আমাকে? তো ইউনিট ডিজিট বের করতে বলছে। 7⁴ এর ইউনিট ডিজিট কত হবে? আমরা কি কি বলছিলাম? 7 এর উপর যে পাওয়ারটা থাকবে, এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে ভাগশেষ কত। তাহলে 9 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1, তাই না? নাকি 7 এর উপরে যে পাওয়ার, ওকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1। দ্যাট মিনস 7⁴ এর ইউনিট ডিজিট কত হবে? এর ইউনিট ডিজিট হবে 7⁴ মানে রিমাইন্ডারটা হবে 7 এর পাওয়ার। তাহলে 7⁴ মানে কত? 7। অর্থাৎ 7⁴ এর ইউনিট ডিজিট কত হবে? 7। এখন 7 থেকে যদি আপনি 6 বাদ দেন, বিয়োগ করলে প্রথম বিয়োগটা কাদের ভিতরে হবে বলেন? ইউনিট ডিজিট গুলোর ভিতরে বিয়োগ হবে না? তাহলে ইউনিট ডিজিটটা কত হয়ে যাবে তখন? 7 থেকে 6 বাদ দিলে 1। দ্যাট মিনস 7⁴ মাইনাস 6 এর যে ইউনিট ডিজিট সেটা কত হবে? সেটা হবে 1। সবাই ক্লিয়ার কিনা বলেন? স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা বলেন যে 7⁴ এর ইউনিট ডিজিট এইটা সমান সমান যে 7, এইটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। 7⁴ এর ইউনিট ডিজিট 7 আমরা কিভাবে বের করব? এটা বের করার টেকনিকটা হচ্ছে, আমি কিন্তু ক্লাসে ডিসকাস করছিলাম ইউনিট ডিজিটের পার্টে, মনে আছে কিনা? যে এই যে 9, পাওয়ারটাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে আমরা বের করতে চাই ভাগশেষ কত। এখন বলেন 9 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এক স্যার। 1। 1 থাকবে। ভাগশেষ থাকবে কত? 1। 4 2 8, তাহলে ভাগশেষ কত? 1 না? নাকি জি স্যার। 1? যদি ভাগশেষ থাকে 1, তাহলে 7⁴ এর ইউনিট ডিজিট কত হবে? 7⁴ এর ইউনিট ডিজিট হবে 7 রিমাইন্ডার, মানে যে ভাগশেষ থাকবে সেটা। অর্থাৎ এখানে ভাগশেষ কত? 1। আর 7⁴ এর ভ্যালু কত? 7। দ্যাট মিনস 7⁴ এর ইউনিট ডিজিট কত থাকবে? 7। এখন মনে করেন আপনি এটা সংখ্যা লেখেন 27, ঠিক আছে? একটা সংখ্যা লিখবো 27, এই 27 এর ইউনিট ডিজিট কত? 7। এই 27 থেকে যদি আপনি 6 বিয়োগ করেন, ভাই একটু চিন্তা করে দেখেন, 6 বিয়োগ করলে বেসিক্যালি আমার প্রথম রেশনটা কোথায় হবে বলেন তো? এই 6 আর 7 এর ভিতরে হবে না? 27 থেকে 6 বিয়োগ করলে আমি বিয়োগটা আসলে কার থেকে কাকে করব? প্রথমে বিয়োগ করব 7 থেকে 6 কে, ভাগশেষ থাকবে 1। এরপর আমি কি করব? মানে বিয়োগফল থাকবে 1, এরপর আমি এখানে 2 লিখে দিব ডাইরেক্ট, তাই না? তার মানে ইউনিট ডিজিটটা তৈরি হচ্ছে আসলে কোথা থেকে বলেন তো? দুইটা সংখ্যার বিয়োগফলের ইউনিট ডিজিট তৈরি হয় কোথা থেকে? ওই সংখ্যা দুটোর ইউনিট ডিজিটের বিয়োগফল থেকে, ঠিক কি না? দুটো সংখ্যার বিয়োগফলের ইউনিট ডিজিট কি হয়? ওই দুটো সংখ্যার ইউনিট ডিজিটের বিয়োগফল। তাহলে এখানে সংখ্যা দুইটা কি কি? একটা 7⁴ মাইনাস 6। এখন এই 7⁴ এর ইউনিট ডিজিট কত? 7। এদিকে কি আছে আমি জানি না, বিয়োগ হবে 6। তাহলে বিয়োগটা কার থেকে কার হবে? 7 থেকে 6 এর বিয়োগ হবে না বলেন তো? জি স্যার। তার মানে 7 থেকে 6 বিয়োগ করলে কত আসবে? 1। এইটাই কি বিয়োগ ফলটার ইউনিট ডিজিট হবে না? অফ দা বিয়োগফল, বিয়োগফলের ইউনিট ডিজিট হবে 1। তার মানে আমার অ্যান্সার কত আসবে? 1 আসবে। ক্লিয়ার? ঠিক আছে, 1 মিনিট একটু আমাকে টাইম দিন। বলো। হবে 30 টাকা? না বেশি নিয়ে যাবো, 30 টাকা হবে না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি দিচ্ছি তোমার।
ঠিক আছে, তাহলে এবার আমরা একটু পরের ম্যাথটা দেখি, দেখেন কি বলছে নাম্বার 22। এখানেও তাই, দেখেন আমরা কি বলছি, ইউনিট ডিজিটটা কত হবে। এই ম্যাথটাকে আমি ক্লাসে করাই নাই আপনাদেরকে। এই ধরনের ম্যাথ করাইছি স্যার ক্লাসে। এই ম্যাথটা মনে হয় জি আমি স্যার ক্লাসে করাইছি। করাইছিলাম। এখানে জি 3 স্যার 43, 43 কে 4 দিয়ে ভাগ করলে কত থাকবে, ভাগশেষ থাকবে 3। আর 33 কে 4 দিয়ে ভাগ করলে কত থাকবে ভাগশেষ 1। তার মানে 3 এর ভাগশেষ 3 মানে কত, 27 এর 7 প্লাস 3 এর ভাগশেষ 1 মানে কত, 3 টু দি পাওয়ার 1 মানে 3। 7 আর 3 যোগ করলে হবে 10, ইউনিট ডিজিট 0, তার মানে এটার অ্যান্সার হবে 0। এই অঙ্কটা ক্লাসে করাইছিলাম আমি, হ্যাঁ, ক্লাস লেকচার। হ্যাঁ স্যার কাছে ছিল। এটার অ্যান্সার কত হবে 0, অর্থাৎ 33 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 33, এটার ইউনিট ডিজিট কত আসবে যোগ করলে 0 আসবে। কেন, তাও আবার একটু দেখাই, হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন, একটু রিভিশন হবে আমাদের। 33 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 33, সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হচ্ছে আমরা যখন ইউনিট ডিজিট বের করব তখন আমাদের একমাত্র ধর্তব্য হচ্ছে কি, সংখ্যার ইউনিট ডিজিট। এই পাশে কি আছে ডাজেন্ট ম্যাটার, এখানে ইউনিট ডিজিট কি আছে আমি জানি না। তার মানে আমরা কি করব দেখেন, 3 এর উপরেও যদি যেটা পাওয়ার থাকবে ওটাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে ভাগশেষ কত থাকে। তাহলে 43 কে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত থাকবে, রিমাইন্ডার থাকবে 3। আর 33 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কত থাকবে 1। 4 আটা 32 পর্যন্ত, তাহলে 1 থাকবে ভাগশেষ। আর এখানে কত, 4 10 40, 3 থাকবে ভাগশেষ। দেখেন 3 ভাগশেষ 1 ভাগশেষ, তার মানে 33 টু দি পাওয়ার 43 এর ইউনিট ডিজিট কত হবে 3 টু দি পাওয়ার রিমাইন্ডার কত 3। 3 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত 27, 27 এর ইউনিট ডিজিট কত 7, অর্থাৎ এটার ইউনিট ডিজিট কত হবে, এটার ইউনিট ডিজিট হবে 7। একইভাবে 43 টু দি পাওয়ার 33, এইটার ক্ষেত্রে কত আসবে, ভাগশেষ কত 1, তার মানে 3 টু দি পাওয়ার 1 মানে কত 3, তার মানে ইউনিট ডিজিট কত আসবে 3। আর যখন দুইটা সংখ্যা যোগ হবে, দেখেন আমি কি করতে হবে, আমাকে এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে না। যখন দুইটা সংখ্যা যোগ হয় তখন প্রথম যোগটা কারা কারা করে, সংখ্যা দুটোর ইউনিট ডিজিটটা। তার মানে প্রথম যোগফলটা কি আসবে 7 যোগ 3, যেটা ভ্যালু কত 10, আর 10 এর ইউনিট ডিজিট কত 0। তার মানে এই পুরো যোগফলটার ইউনিট ডিজিট কত আসবে, পুরো যোগফলটার ইউনিট ডিজিট আসবে 0, অর্থাৎ অ্যান্সার হবে এ 0। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ দেখেন, 23 নম্বর ম্যাথটাতে কি বলছে। এখানে বলছে এক্স অ্যান্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার্স, এক্স আর ওয়াই হচ্ছে পজিটিভ ইন্টিজার, এবং এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার 5 এই দুইটার গুণফল কত 512। আমাকে বলতে হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই, এক্স ওয়াই এর গুণফলটা কত হবে। দেখেন অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। 512কে আমরা আসেন শুরুতেই আগে একটু ভাগ করি। কত দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে। ঠিক আছে, 2 দিয়ে যদি আপনি ভাগ করেন কত আসবে বলেন তো, 256। 256কে যদি 2 দিয়ে ভাগ করেন কত আসবে, 256কে 2 দিয়ে ভাগ করলে আসবে 128। আর 128কে 2 দিয়ে ভাগ করলে আসবে 64। 64কে 2 দিয়ে ভাগ করলে আসবে কত, 32। 32কে 2 দিয়ে ভাগ করলে আসবে 16। 16কে 2 দিয়ে ভাগ করলে আসবে 8। 8কে 2 দিয়ে ভাগ করলে 4। 4কে 2 দিয়ে ভাগ করলে 2। বেসিক্যালি 512টা কি, 512 হচ্ছে 2 টু দি পাওয়ার 9 এর ভ্যালু। ঠিক আছে, এখন এই 2 টু দি পাওয়ার 9 কে আমি কি চাইলে বলেন তো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 এইভাবে লিখতে পারি কিনা। তার মানে দেখেন তো, এই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5 যদি 512 সমান হয়, তাহলে একমাত্র পসিবল কখন 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 লিখলে, ঠিক কিনা বলেন। জি স্যার। তার মানে এক্স এর মান কত 2, ওয়াই এর মান কত, ওয়াই এর মানও 2, তার মানে এক্স ওয়াই এর মানটা কত হবে 2 দুগুণে 4, অর্থাৎ অ্যান্সার কত আসবে 4। সবাই বুঝতে পারছেন কিনা বলেন। স্যার ক্লিয়ার, ইজি একটা ম্যাথ স্যার। ইজি ম্যাথ, একদমই ইজি ম্যাথ। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন মোটামুটি আজকের ক্লাসে আমরা যে 29টা ম্যাথ করলাম, এই 29টা ম্যাথ সবাই ক্লিয়ার কিনা বলেন। আমার হাতে মোটামুটি 13 মিনিট সময় আছে। একজন আমাকে বলছে যে আজকের এই ক্লাসের বাইরেও কিছু অঙ্ক আছে, ভাইয়া চাইলে আমাকে একটু শেয়ার করতে পারেন অঙ্কগুলো। হ্যাঁ, আপনি কমেন্টে দিতে পারেন, মানে আমাদের যে মেসেঞ্জার যেটা আছে আর কি জুমের, এখানে যদি তাহলে চ্যাটে কমেন্টে দিয়ে দেন,
চ্যাটিং এ দিলে আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে স্যার, আমাকে একটু সময় আছে। কত নাম্বারটা আসিফ? স্যার সেই যে আপনার স্ক্রিনে যে পেজটা দেখা যাচ্ছে এখন ওইটা অনুযায়ী বলেন কত নাম্বার ম্যাথ? জি স্যার, 2 নম্বর স্যার। 2 নাম্বার। জি স্যার। দেখেন 64 কিলোগ্রাম বালি আর পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। 25% মানে কত? 1/4 নাকি? জি স্যার। 1/4। বেসিক্যালি আপনি যদি চিন্তা করেন, আচ্ছা দাঁড়ান আমি আপনাদেরকে সলভ করেই দেখাই। আমি রেশিও মিক্সচার তো পড়াইছি বোধহয় নাকি? জি স্যার। আচ্ছা আপনি একটা টাইপের করাইছিলেন যে এলিমেন্ট, মিক্সচার অন এলিমেন্ট। রাইট। তো এখানে স্যার দেখেছেন ধরেন পানির পরিমাণ বাড়ালে আপনার 40% পানি হবে এরকম ছিল, বা এখানে ম্যাথ হচ্ছে অন্য একটা এলিমেন্ট যুক্ত করবেন বা অন্য আর একটা বাড়বে এরকম টাইপের না। হোক, কোনো অসুবিধা নাই। আমি যদি চিন্তা করি, দেখেন নাম্বার 2 বলছে কি 64 কিলোগ্রাম বালি আর পাথরের টুকরা, বালির পরিমাণ কত? 25%। বালির পরিমাণ যদি 25% হয় তাহলে পাথরের পরিমাণ কত হবে? 75% হবে না নাকি? জি স্যার। তাহলে দেখেন শুরুতে আমার এখানে কত ছিল? 64 কিলোগ্রাম ছিল, তার ভিতরে পাথর কতটুকু ছিল? পাথর ছিল 75%। আর আমি নতুন করে মিশাইছি কি? বালি মিশাইছি। তাহলে বালি কতটুকু মিশাইছি আমি জানি না, সেখানে পাথর কতটুকু ছিল? 0%। এই দুটো মিলে টোটাল পাথরের পরিমাণ পরিমাণ কত আসবে? 40% আসবে। ঠিক আছে, তাহলে 40 থেকে এটা বাদ দিলে কত থাকবে? 35। আর এদিকে কত থাকবে? 40। তাহলে 40 আর 35 এর রেশিওটা কত? 8:7। তার মানে এটা যদি 8 হয়, 8 হবে এত, তাহলে এদিকে কত আসবে? এক্স এর পরিমাণটা কত আসে সেটা দেখতে হবে, তাই তো? দেখেন খুব সিম্পল জিনিস, এটা একদমই সোজা। 64 কিলোগ্রাম বালির ভিতর বালি আছে কতটুকু? বালি পাথরের মিশ্রণের ভিতর বালির পরিমাণ 25%। 25% মানে কত বলেন তো ভাই? 1/4 না? 1/4 পরিমাণ। তাহলে বালির পরিমাণটা কত হবে? 1/4 অফ 64 মানে কত? 16 কেজি, ঠিক কিনা বলেন? আর যদি বালি যদি 16 কেজি হয়, তাহলে পাথর আছে কতটুকু? পাথর আছে 48 কেজি। এটা তো বুঝলাম। এখন আমি নতুন করে কিছু পরিমাণ বালি অ্যাড করব। কতটুকু বালি অ্যাড করব? এক্স পরিমাণ বালি অ্যাড করব। তার মানে এখন মিশ্রণের পরিমাণটা কত হয়ে যাবে? 64 প্লাস এক্স হয়ে যাবে না? জি স্যার। এক্স পরিমাণ বালি অ্যাড করলে জি নাকি? জি কিন্তু স্যার। পাথরের পরিমাণ যেটা 48 ছিল, 48 এর কি কোনো পরিবর্তন হবে? ও, তার মানে দেখেন মিশ্রণটা বেড়ে গেছে এক্স পরিমাণ, বাট পাথরের পরিমাণ কিন্তু আর বাড়বে না, কারণ আমি তার পাথর অ্যাড করি নাই, আমি তো অ্যাড করছি বালি। তাহলে এইটা সমান সমান কত আসবে? নতুন মিশ্রণে 40% মানে কত? এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে 40/100 বা 2/5 লেখা যাবে না? জি স্যার। তাহলে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দেন, কত আসবে? 128 প্লাস 2x সমান সমান 5 ইন্টু 148 মানে কত? 240। দ্যাট মিনস যদি ভাগ করেন কত আসবে? 64 প্লাস এক্স ইকুয়ালস টু 120। সুতরাং এক্স ইকুয়ালস টু কত আসবে? এক্স ইকুয়ালস টু আসবে কত? বাদ দিলে কত আসবে? 60 হলে 60 হইতো, তাহলে 4 মানে 56 আসবে। ঠিক আছে, এক্স এর মান আসবে কত? 56 কেজি। তার মানে আমাকে বালি মিশাইতে হবে কতটুকু? 56 কেজি বালি মিশাইতে হবে। তার মানে আমার অ্যান্সার হবে কোনটা? কোনোটাই না। জি স্যার। ঠিক আছে, এই জি স্যার। ম্যাথটাই আবার আমি এখানে কি করছিলাম দেখেন, আমি এখানে করছিলাম অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন মেথড আমি কি দেখছি? 8:7 হবে এটা। তার মানে এটা যদি হয় 8 × 8, এটা কি হবে? 8 × 7। তার মানে 8 কত হবে? 56। দ্যাট মিনস আমাকে বালু মিশাইতে হইতো কতটুকু? 56 কেজি বালু মিশাইতে হইতো। আপনি কি বুঝতে পারছেন আসিফ এটা? জি স্যার। ওকে, এর পরের ম্যাথটা আপনি দিয়েছেন আরেকটা পরে, সেটা কত? এই পেজে কত নাম্বার?
স্যার এখানে আরেকটা ম্যাথ আছে 3 নম্বরে, যে দেখা যায় যে পানি আপনার বাষ্পীভূত হয়ে যায়, সেক্ষেত্রে খালি পানিটা বিয়োগ হুম করলে হবে। না, 3 নম্বর। 10% লবণযুক্ত 12 লিটারের একটি দ্রবণ। তাহলে আগে এখান থেকে একটা জিনিস চিন্তা করে বলেন, যদি 12 লিটারের 10% লবণ হয় তাহলে 12 লিটারের 10% মানে কত? 1.2 কেজি না? জি স্যার। 1.2 কেজি যদি লবণ হয় তাহলে বাকি অংশটুকু কি আছে? পানি আছে। তাহলে পানি কতটুকু আছে বলেন? 12 থেকে 1.2 বাদ দিলে কত থাকে? 11, মানে হচ্ছে 10.8। তাহলে পানি আছে 10.8, ঠিক কিনা? জি স্যার। এখন এই 10.8 থেকে এই পানি বাষ্পীভূত হওয়া মানে কি? এই 10.8 কেজি পানি থেকে কি হয়েছে? 2 কেজি উবে গেছে নাকি? তাহলে এখন আর কতটুকু পানি আছে? 8.8 কেজি নাকি? জি জি স্যার। তাহলে এখন লবণ আছে 1.2 কেজি, আর লবণ কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। বাষ্পীভূত হওয়ার সময় কিন্তু আর লবণ চলে যায় নাই, গেছে কি? শুধু পানি। তাহলে লবণ জি যা ছিল তাই আছে, 1.2 কেজি আছে, কিন্তু পানি গেছে কত? পানি এখন আছে কতটুকু? 8.8 কেজি। আমাকে বলতে হবে দ্রবণে কত শতাংশ লবণ থাকবে। তাহলে 1.2 ডিভাইডেড বাই 8.8 ইন্টু 100% করেন, দেখেন কত আসে। 14.4% আসবে বোধ হয়, নাকি? সরি, 12% আসবে। 12%, মানে কত আসবে? এখন আমাদের লবণ আছে 1.2, পানি আছে 8.8, ইন্টু কত? 100। তাহলে করেন কত আসে? 12/88 ইন্টু 100। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত? 3। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 22। আর এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 11, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25। 3 25-এ কত হয়? 75। 75 ডিভাইডেড বাই 11 কত হবে? লবণের পরিমাণটাই তো জানতে চাইছে বোধ হয়, নাকি? জি স্যার। কত শতাংশ লবণ থাকবে? 8.8। না, আপনার পরের ক্যালকুলেশনটা কিন্তু ঠিক হয় নাই, বুঝতে পারছেন? মোট দ্রবণের পরিমাণ, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আপনার যেহেতু 2 কেজি চলে গেছে এখান থেকে, ঠিক আছে, এটা তো আমি পানির সাথে তুলনা করতেছি। পানির সাথে তুলনা করা যাবে না, করতে হবে দ্রবণের সাথে। তাহলে এখন দ্রবণের পরিমাণ কত বলেন? 2 কেজি যেহেতু চলে গেছে, এখন দ্রবণের পরিমাণ 10। আর এখানে আমার লবণ কতটুকু আছে? 1.2 কেজি। তার মানে 100% করলে কত আসবে? এটা হবে 10, তার মানে 1.2 ইন্টু 10 মানে কত হবে? 12%। অর্থাৎ 12% কি আছে? সল্ট আছে দ্রবণের সাপেক্ষে। জি স্যার। বুঝতে পারছেন? নাম্বার 3। জি। এবার পরের ম্যাথটা একটু বলেন তো, এখানে এই পেজে কোন পরবর্তী ম্যাথটাতে প্রবলেম? না, পরবর্তী মানে কত? একটা কোশ্চেন ছিল, আপনি একটা ম্যাথ করেছেন যেখানে দ্রবণে কিছু মিশালে দুই পাশে আমরা এক্স যোগ করি। না, এটা সব ক্ষেত্রে না। কখন আমি বলি? এই মনে জন্য আর করেন কি। আমি পানি আছে মনে করেন 5 কেজি, দুধ আছে জি 10 কেজি, টোটাল এইভাবে আছে 15 কেজি মিশ্রণ। জি এখন আমি যদি বলি যে মিশ্রণে কতটুকু পানি অ্যাড করলে এখানে 20%, 20% না, সরি, 50% পানি থাকবে। কতটুকু পানি অ্যাড করলে 50% পানি থাকবে? দেখেন, আমার অ্যান্সারও জানতে চাইছে কতটুকু পানি থাকবে, আমি যোগও করছি পানি। ইন দ্যাট কেস দুই জায়গাতেই যোগ হবে, অর্থাৎ আমার মিশ্রণের পরিমাণ হচ্ছে 15, 15-এর সাথেও যোগ হবে, পানির পরিমাণ ছিল 5, 5-এর সাথেও যোগ হবে। কিন্তু জি আগের ম্যাথটাতে, এই যে ম্যাথটা, এই ম্যাথে আমি যোগ করতেছি বালি, বাট ভ্যালু বের করতেছি কার? পাথরের। তাহলে পাথরের সাথে কি আর নতুন করে কিছু যোগ হবে? হবে না, কিন্তু টোটাল মিশ্রণের সাথে অবশ্যই কি হবে? পানিটা যোগ হবে। বুঝতে পারছেন? এটার জন্য আজকে অনেকগুলো ম্যাথে আটকে যাচ্ছিলাম। এখন কি ক্লিয়ার হয়েছে তো মোটামুটি, নাকি? জি স্যার, করা যাবে। ওকে। এই পেজে ঠিক আছে। মানে এই 7 থেকে 11 এই এখানে কোনো প্রবলেম? ওই যে 8 নম্বরটা, ওই যে কেরোসিনের অনুপাত, আমি প্রথমে দুইটাতে এক্স যোগ করছিলাম তাই। আচ্ছা, 8 নম্বরটা। পেট্রোল মিশাইলে অনুপাত কত হবে? ওই তো সেম। হ্যাঁ। আপনি জাস্ট পেট্রোল যেহেতু মিশাইছেন, এরপরে অনুপাত বের স্যার করে 10 ফেলেন। নম্বরটা একটু অ্যালিগেশন রুলসে একবার দেখাবেন, 10 নম্বরটা। হ্যাঁ, 10 নম্বর হচ্ছে 40 45, তার মানে 41.25। তার মানে 1.25 থাকবে একটাতে, আর এটাতে থাকবে হচ্ছে 4, তার মানে 3.75 থাকবে একটাতে। হ্যাঁ অবশ্যই, ওয়াই নট। তাহলে দেখেন এখানে 10 নম্বর ম্যাথের অ্যালিগেশনটা কি কি? একটাতে ভ্যালু কত? 40, 40 ঠিক আছে। অর্থাৎ। একটাতে জি স্যার। প্রাইস হচ্ছে 40, আরেকটাতে প্রাইস কত? 45। এই দুইটা মিলে প্রাইস কত আসতেছে? 41.25। আমাকে বের করতে হবে ভলিউম দুইটা রেশিও কত সেটা। তাহলে অ্যালিগেশন রুলটা কত আসবে? বিয়োগফল 40 আর 41.25 এর বিয়োগফল কত? 1.25। 1.25 45 থেকে 41.25 কে বিয়োগ করলে কত আসবে? 3.75। 3.75। V1 বাই V2 সমান কত হবে? 3.75 ডিভাইডেড বাই 1.25, দ্যাট মিনস 375 ডিভাইডেড বাই 125। তার মানে কত আসবে এইভাবে বলেন? 25 দিয়ে ভাগ করলে এইভাবে 5,
একসাথেই ভাগ করা যায়, 125 দিয়ে 375 কে ভাগ করলে আসবে 3, সো 3:1, অর্থাৎ V1:V2 ইকুয়ালস টু কত? 3:1। জি স্যার, আমার এটা আছে, অ্যান্সার কি এটা ভুল আছে কিনা একটু দেখবেন। 1 নম্বরে 1:3 দেওয়া আর 2 নম্বরে 3:1 দেওয়া, একটু কনফিউজ। দাঁড়ান, সলিউশনটা একটু দেখি আমি। কিউ এর সাথে আছে কত? 3.75। না, ভুল হয়েছে তো ভাই। আপনার এই স্যার ভুল লাইনটাই, স্যার। আমি এদের যে লাইনটা আছে না, আমি এই লাইনটাই লিখি, হ্যাঁ। দেখেন ওরা কি করছে, এইখানে ক্যালকুলেশন করছে না প্রশ্ন মতে, এই জায়গাটা আমি এই লাইনটাই নিলাম ওদের এখান থেকে। আমি এখান থেকেই নিলাম, তাহলে দেখেন এখানে কত আসতেছে, 40p প্লাস 45q সমান সমান p প্লাস q ইন্টু 41.25। তাহলে কত আসতেছে বলেন? 40p প্লাস 45q সমান সমান 41.25p প্লাস 41.25q। এখন আমরা যদি p টাকে এই পাশে নিয়ে যাই, 40p কে, আর এই q টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কত আসতেছে? 45 মাইনাস 41.25q সমান সমান কত? 41.25 মাইনাস 40p, তাহলে 3.75q সমান সমান 1.25p, রাইট? তাহলে p বাই কিউটা কত আসবে বলেন? এখানে p এর সাথে যেটা গুণ আছে ওটা নিচে চলে আসবে না, আর এখানে q এর সাথে যেটা গুণ আছে এটা উপরে চলে আসবে না বলেন? নাইলে কি এরা গুণ করে কি এই জিনিসটা তৈরি হবে? ক্রসে থাকতে হবে না এদেরকে? জি। তাহলে 3:1ই তো আসে। দেখেন ওরা এইখানেই ভুলটা করছে, এইখানে তারা ভুল করছে, এই জায়গাটা তো ক্যালকুলেশনটা ঠিক নাই। এটা 3:1ই কারেক্ট অ্যান্সার, অ্যান্সার ই হবে। ঠিক আছে, এটা না একটু কনফিউজ। ঠিক আছে, না, আপনি যদি এই এই ক্যালকুলেশনটাকে যদি আপনি একটু নিজের হাতে করতেন, দেখতেন ওদের ক্যালকুলেশন ভুল, আপনি নিজেই ধরতে পারতেন, অসুবিধা হতো না। না, আমি অ্যালিগেশন রুলসটা মিলাইতে পারছি না, তাই। অবশ্যই মিলবে, বুঝতে পারছেন? আপনি অ্যালিগেশন রুলে যেটা পাইছেন না, ওইটাই অ্যান্সার। জি এখন জি আপনি জি, দেখতে এটাই পারেন হচ্ছে। যে ঠিক আছে ওরা তাহলে কেন করলো, আপনি ক্যালকুলেশনটা একবার করে দেখেন, দেখবেন ভুলটা আপনার চোখে নিজেই ধরা পড়ে গেছে। আমি নিজেই এই কারণে ওদের ক্যালকুলেশনটাকে নিজের হাতে আরেকবার করলাম, দেখতেন ভুল কিন্তু ওরা যে করতে এটা কিন্তু ক্লিয়ার এখন। তো ঠিক জি আছে, স্যার। 10 নম্বর ম্যাথ পারা যাবে কিনা বলেন? বুঝতে পারছেন তো? জি স্যার। জি স্যার। ওকে, তো আর কোনো প্রশ্ন আছে? না না। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকেন। লেকচার 7 থেকে আমরা আবার শুরু করব, তবে আমি চেষ্টা করব জ্যামিতিটাকে আগে পড়ায় ফেলার, যেহেতু আপনাদের সামনে পরীক্ষা আছে, পরীক্ষার আগে যাতে জ্যামিতিটা কমপ্লিট থাকে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, ঈদ ভালোভাবে কাটান, মোবারক। আপনাদের সাথে ঈদের আগে মোস্ট প্রবলি আমার আর কোনো ক্লাস নাই, তো সবার ভালো একটা ঈদ কাটুক এইটা আশা রাখি। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক ঈদের ভাই। পরে আবার দেখা হবে। জি, ঈদ মোবারক সবাইকে। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।